কেউ জানুক আমার কেমন সিনেমা পছন্দ, বাংলা নাকি বলিউড, হ্যাপি এন্ডিং নাকি ট্র্যাজেডি, চায়ে কতটা চিনি, কেমন লিকার হলে দিব্যি পান করে নেই পেয়ালা ভরা চা, অন্তত কেউ জানুক। আচ্ছা, আসলে সজল চমৎকার কবিতা পাঠ করে। তো কবিতা যেহেতু পাঠ করছে সেই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে পড়ছে যে আসলে আমি কখনো কবিতা লিখতে পারি নাই। হয়তো চেষ্টা করছি কিনা জানি না, কিন্তু আসলে কবিতা কখনো লিখতে পারি নাই। তো আমাদের ভিতরে যারা আছে এখানে আজকে যারা আছি, আমি আছি, সজল আছে, নির্ভীক আছে। তো এখানে আমি একে একে সবাইকে জিজ্ঞেস করব কেউ কি কখনো কবিতা লেখা ট্রাই করছে কিনা। নির্ভীক, কখনো না, নেভার। আচ্ছা, সজল। সাহস করি নাই। কবিতা নিয়ে কারো কি কোনো গল্প আছে? না, না, কবিতা নিয়ে কোনো গল্পই নেই? একদমই নেই। কবিতা নিয়ে গল্প বলতে ছোট সময়ে যখন বলা যায় কেজি স্কুলে পড়তাম, ওই সময়ে আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, তখন কবিতা আবৃত্তি হতো, ওই জায়গায় পার্টিসিপেট করতাম। সেই সময়ে আমি একটা কলেজের কবিতা মাগোরা বলে, এই আচ্ছা, কবিতাটা মাগো ওরা বলে সবার মুখের আবু ভাষা, জাফর ওবায়দুল্লাহ। এটা নাকি? হ্যাঁ হ্যাঁ আমি পার্টিসিপেট করতে পারতেছি না, সরি। হ্যাঁ, মাগোরো। আচ্ছা, শাকির মিরে। আমি তো কিছুই জানি না। ওই কবিতাটা আমি তখন মানে যখন পাঠ করছিলাম, মানে সবাই চমকে গেছে যে এই ছোট্ট একটা ছেলে এই লেভেলের একটা কবিতা কিভাবে ও পাঠ করতেছে। বাট এখন আর সেরকম কিছুই নাই ভেতরে। ওই সময় হয়তো বা নাইস অনেক স্টোরি, কিছু ছিল। হ্যাঁ। অন্তত পক্ষে বলা গেছে কিছুটা। আচ্ছা, আমি একটা জিনিস বলি। হ্যাঁ, হ্যাঁ, তো sure. কবিতা যেহেতু পাঠের বিষয়টা বলছে, আমার কবিতা লেখার বিষয়টা আর পাঠের বিষয় ২ টা একসাথেই বলি। তো কবিতা বিষয়টা ছোটবেলা থেকেই মানে কবিতা ভালো লাগতো। মা কবিতা পড়াইতো ছোট সময়। হুম, এই যে ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও। আগে এরকম কবিতা ছিল হুম, না? হুম। ওইখান থেকে কবিতা ভালো। তারপর আম পাতা জোড়া, জোড়া ছিল। আর ওই সময়টাই মানে বিভিন্ন জায়গায় শুনতাম যে মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। এই কবিতাটাকে খুবই চমৎকার এবং হ্যাঁ, আপার লেভেল মনে হইতো। সেই কবিতাটা মনে হয় আমরা 4-5 এ রবি পাইছি। ঠাকুরের। হ্যাঁ, রবি ঠাকুরের। তো সেটা আলাদা বিষয়। তো আমরা তো এই যে এখান থেকে যা দেখতেছো আমার বাসার বাইরের ভিউটা সবাই দেখতে পারো চাইলে। এইটা পুরোটা মাঠ ছিল। ১ম এ ছিল পানি, পরে হইছে আচ্ছা, আচ্ছা। মাঠ হইছে, বালি ভরছে, মাঠ হইছে, এরকম চলতেছিল। তো আমরা এদিকেই খেলতাম সারাক্ষণ। তো আমার এক সিনিয়র ভাই আছে, রাজু ভাই, তোমরা এই চিনো হ্যাঁ, সবাই। চিনি। তো উনি একটা মানুষ কিরকম আমি সেক্ষেত্রে যাব না। তো উনি পড়ালেখায় খুবই ভালো ছিল এবং গানের গলা থেকে ওনার ফ্যামিলির সবাই আর কি সঙ্গীত চর্চায় খুবই ভালো। তো উনি একদিন খেলার মাঠে ওনার ডায়েরি নিয়ে আসছে। তো ডায়েরিতে দেখছিলাম কবিতা লেখা। কি কবিতা ছিল আমার মনে নেই, কিন্তু কবিতাগুলো সুন্দর, ওনার লেখা। তো তখন আমার মনে হচ্ছিল, ইস, যদি আমিও লিখতে পারতাম কিনা ওনার লেখা কবিতা। ওনার লেখা কবিতা। তো তারপর তখন আসলে লেখা লিখতে লিখতে পারিনি হয়তো। তো ক্লাস 7 এ যখন আমি একবার গ্রামে ছিলাম, তোমরা মনে হয় জানো। সেদিন গত পডকাস্টে আমার গ্রামের কাহিনী বলছিলাম। হ্যাঁ, তো তখন সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয়, স্পোর্টস থাকে যেসব ওইখানে আমার কবিতা না, হয়তোবা তাছাড়া একটা কবিতা প্রতিযোগিতা হইছে, প্রত্যেক ক্লাস থেকে নিবে। তো আমি তখন একটা কবিতা রচনা করছিলাম। খুব কোনো জোশই হয় নাই, কিছুই হয় নাই। কিন্তু তাও মানে ৮-১০ লাইন ১২ লাইন লিখতে পারছি, সেটা আমার জন্য অনেক। কিন্তু এখন মনে হয় আমি সেটাও পারব না। কারণ কবিতার জিনিসটা আসলে আমার মনে হয় মানে খুবই মানে কবিতা আর আর্ট করা কোনো কিছু। এটার জন্য আমি মনে করি যে আলাদা কিছু থাকা দরকার। যেটা হয়তো আমার ভিতরে নাই। বর্তমানে কিন্তু অনেকেই খুব লেখালেখি করে ভাবে যে একটা কবিতা লিখে ফেললাম, কিন্তু এটা যে কোন মানের কি হচ্ছে না হচ্ছে এগুলা কিন্তু মানে এটা কি মনে হয় না যে আসলে আমরা ওইভাবে চেষ্টাই করিনি যেভাবে আমরা লাইফের অন্যান্য জিনিসগুলো চেষ্টা করছি, যেমনে এক্সামের আগে পড়াশোনা করছি বা একটা জিনিসে ফুল টাইম এফোর্ট দেওয়া যেটারে বলে, হুম। হয়তো সেই চেষ্টাটাই করিনি। তোমার আমার কাছে জিনিসটা এরকম মনে হয়। তুমি একটা চমৎকার কথা বলছো। আর এক্ষেত্রে আমার একটা জিনিস মনে পড়ছে যে ২ টা জিনিস বলবো একসাথে। যেমন ধরো ক্রিকেট সম্পর্কে আমরা তো টুকটাক জানি সবাই। জানি। হুম। মানে অবশ্যই। আমি একটু ভিতরে কথা বলবো। যেমন একটা সময় যখন আমরা ২০০০ একটু গরম লাগতেছে আমাদের এখানে। প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিও। না, কোনো সমস্যা সমস্যা নাই। নেই, আমরা তো বাংলাদেশে থাকি ব্রো। তো ২০১০ বা তার আগে থেকে আমরা খেলাটা দেখতাম কি যে ওয়ান ডে ক্রিকেটে যেটা হইতো, হ্যাঁ। ২০০-২৫০ রানেই সেফ খেলা হইতো। তখন যে ওয়ান ডেতেই যে ৪০০ রান, ৩৫০ রান কেউ করবে, সেটা কেউ চেস করবে, অকল্পনীয়। 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 বা এখন যেরকম আমরা আইপিএলে দেখি বা নরমাল টি-টোয়েন্টিতে যে ১২০ বলের খেলায়
250 রান চেজ হয়ে যেতেছে, নিতেছে প্লাস চেজ হয়ে যেতেছে। হুম। তো এই কথাটা আমার মনে হয় তোমার কথাটা এই জন্য আমার কাছে ভালো লাগছে যে এই যে এই ব্যাপারটা আমরা যে কখনো চেষ্টাই করি নাই। যেমন 1950-60 দশকের সময় মানে মেবি ব্রিটিশ বা কেউ একজন, আমি পুরোপুরি আসলে আমার তথ্য জানা নাই, হুম। তো ভাবা হইতো তার আগে যে মানুষ ঘন্টায় এতটুকুর বেশি দৌড়াতে পারবে না, এটা নিট ছিল। হ্যাঁ, তো ওই লোক আসার পর উনি এই মিথটাকে ভাঙার চেষ্টা করছে এবং উনি পারছে যে ওর থেকেও বেশি উনি দৌড়েছে এবং ওনার এই দৌড়ানোর পর পর না আরো কয়েকজনও আরো কয়েকজন রেকর্ড ভাঙছে। তো আসলে হ্যাঁ, এটা ঠিক যে আসলে আমরা হয়তো আগেই বলি যে না আসলে হবে না, ওইটা হয়ে যায়। তো এরকম অনেক জিনিসই আসলে হবে না করে হয়ে গেছে। না, এটাই আমরা বলি না যে ও ম্যাথে ভালো, হুম, কি আসলে ম্যাথে ভালো নাকি প্র্যাকটিসটা বেশি করতেছে, এটা একটা ফ্যাক্ট না, হ্যাঁ চিন্তার অবশ্যই। বিষয়। তো আরেকটা জিনিস আজকে আমি ভাবছিলাম যে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে ট্রু সেলফ। একটা মানুষের ট্রু সেলফ জিনিসটা আসলে কি? এই মানে আমরা মাঝে মধ্যে বলি না যে একজন একটা কথা বলছে বা ধরো একজন একটা জিনিসে অ্যাক্ট করছে একভাবে, তো আমরা বলি না বা সিনেমাতেও দেখি যে না তুই এইটা না, তুই অন্য একটা, নিজের ভিতরটা বের কর। আসলে এই দ্বন্দ্বটা বা এই জিনিসটা সম্পর্কে সজল তোমার কি মনে হয়, মানুষের ট্রু সেলফ আসলে কোনটা? এটা একটা জটিল প্রক্রিয়ার মতো। কিভাবে এটা দেব? একটা আহ, একটা এই সিচুয়েশনের ভিতরে বললাম, আমি বুঝতেছি না নিজেই, আমি না নিজে যেমন আমি কনফিউজ। একটু সহজ করে দিই, যেমন ধরো মানে এই যে তুমি আমার সাথে বসে এইভাবে কথা বলতেছো, হ্যাঁ। হয়তো তুমি অবশ্যই বাসায় এইভাবে কথা বলো না, না। আর একটু হ্যাঁ, ইয়ে হয়ে কথা বলো হ্যাঁ। বা নির্ভীক সেম। তো আসলে এখন আমি যদি বলি নির্ভীক, তুমি এইটা আমাকে পোট্রে করায় না, তুমি তোমার ট্রু সেলফ পোট্রে করো। তুমি আমাকে জিজ্ঞেস করলে আমার ট্রু সেলফ কোনটা, তাহলে আমি বললাম যেটা তুমি বাসায় দেখাও। কিন্তু তাহলে কি এখন যেটা তুমি আমার সামনে দেখাইতেছো সেটা কি ট্রু সেলফ না? সেটা আমার ট্রু সেলফ। কিরকম? কারণ হইতেছে আমার কাছে যেটা মনে হয় যে ভ্যারি করে, ট্রু সেলফ অলওয়েজ ভ্যারি করবে। হুম, একটা মানুষের একটা প্রমিনেন্ট ফিচার থাকতে পারে না, অনেকগুলো প্রমিনেন্ট ফিচারের সমন্বয় একটা মানুষের। এক্স্যাক্টলি। সো ওই প্রমিনেন্ট হুম। ফিচারগুলা নির্দিষ্ট ডেফিনিট কিছু পর্যায়ে গিয়া, ডেফিনিট সিচুয়েশনে গিয়া মানে বহিঃপ্রকাশ হয়। হুম, যেমন আমি তোমার সাথে এখন হয়তো বা একটু অনেক চিন্তা ভাবনা করে কথা বলতেছি, হুম, আমি তো বাসায় এটা করি না। হুম, তো এই জিনিসটা আমার ট্রু সেলফ, আমার মানে মানুষ হিসেবে আমার যে একটা সত্তা, হুম, এই জিনিসটা আমারে পরিপূর্ণ করছে, হুম। সবগুলো মিলায় পরিপূর্ণ করছে একটা জিনিস না। আমার কাছে এটা মনে হয়। হ্যাঁ এখন আমার এটা কাছে ভ্যারি করতে পারে, এক একজন এক 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 হ্যাঁ, এক কিছু মনে করতে হ্যাঁ পারে, সেটা অবশ্যই। হুম। এক একজন এক এক জিনিসটা মনে করতে পারবে, হ্যাঁ। এইটাই হচ্ছে আসলে মানুষের বৈচিত্র্যতা। আর এই জিনিসটা যতদিন থাকবে আমি মনে করি যে মানুষের ভিতরে পারস্পরিক বন্ধনটা, মত বিনিময়, কোনো একটা জিনিস এক্সপ্লোর করা, কোনো একটা জিনিস Right. জানা, ইনফরমেশন শেয়ার করার জিনিসগুলো আর বেশি থাকবে। যেমন এখানে একটু চিন্তা ভাবনা করে বলতেছি, বাট আমার যেটা ভাইবা বোর্ডে বসাই দাও, হুম, তখন দেখা যাচ্ছে আমি আরো চিন্তা ভাবনা করে হুম, বলতেছি যে আচ্ছা আমি একটা কিছু উলটপালট বলে দিলে তো আমার মানে হুম, ভাইবা টাইম পাস করতে পারবো না। হুম। তো জিনিসটা আমার মনে হয় এরকম পরিস্থিতি অনুযায়ী আমাদের রিয়েক্ট তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আসলে আমাদের পুরোটাই হচ্ছে আমাদের ট্রু সেলফ। এই সব জিনিস সামষ্টিকভাবেই না, হচ্ছে আমি। নেসেসারিলি সবকিছুই ট্রু সেলফ যে বিষয়টা এরকম না, এটা হচ্ছে ডিপেন্ড করে আম, তুমি কোন জিনিসটার বাইরে আনতেছো। যেমন একটা জিনিস হইতেছে ধরো আমি এমন কিছু মানে এমন কিছুর বাইরে আনতেছি যেটা আসলে আমি না, হুম, সেটা তো তুমি ট্রু সেলফ বলতে পারো না, আচ্ছা। তাই তো না? হ্যাঁ, এখানে আমি বুঝতে পারছি মানে কি বলতে চাচ্ছ যে হ্যাঁ। ধরো যে তুমি শাওনের সাথে মানে হ্যাঁ, হয়তোবা বাসায় যেভাবে কথা বলো সেভাবে বলবে না। চয়েস, একটা চয়েস, হ্যাঁ, তুমি কোনটা আনতে চাইতেছো বাইরে, হ্যাঁ, তোমার মধ্যে দুইটা একজন জিনিস একজন সম্পূর্ণ অপরিচিত লোকের সাথে আমার দেখা, হ্যাঁ। সেক্ষেত্রে তার সাথে আমি যে ব্যবহারটা করব, তো কিছুদিন যখন কেটে যাবে, তার সাথে এক্স্যাক্টলি একটা সেম বন্ধুত্ব হবে, জিনিসটা কখনো তখন তো আর ওই মানে হ্যাঁ। ব্যবহারটা করবো না, তার সাথে ওইভাবে তাহলে যে মিশবো না। ফার্স্ট যে ব্যবহারটা করছে সেটা কি ট্রু সেলফ না? প্রথম ব্যবহারটা আমার কেন যেন মনে হয় ওইটা হচ্ছে ট্রু সেলফ। আমার ওটাও মনে হয় কেন, আমি কারণ হচ্ছে যে তুমি তুমি হচ্ছে সেই মানুষটা যে অপরিচিত কাউকে দেখলে ওইভাবেই কথা বলো, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলছি যে মানে ভ্যারি করে। সব মিলিয়ে তুমি সমস্ত যেটা কিছু। আনতে চাও, আমার মনে হয় হ্যাঁ, বাইরে তুমি যেটা আনতে চাও, আনতে তোমার চাও। মধ্যে দুইটা আমি জিনিস আমি তখন কি বলে একটু ডিপ্লোম্যাটিক ওয়ে আনতে চাই, দ্যাট মিন্স ওইটাই। একদম তুমি ফলস একটা আইডেন্টিটিও তোমার মধ্যে আছে, তুমি চাইলে আনতে পারো। হ্যাঁ, একদম এমন কিছু তুমি বলতে পারো বা এমন কিছু প্রিটেন্ড করতে পারো যেটা তুমি আসলে না, হুম, তুমি সেটাও বাইরে আনতে পারো, হ্যাঁ, বা তুমি অ্যাকচুয়ালি যেটা তুমি সেটাও বাইরে আনতে পারো। হ্যাঁ। তো আমি ডিপেন্ড করে আমার কাছে মনে হয় মানুষটা মানে সামনের মানুষটার মানে ইয়া কিরকম হবে, রিয়াকশন কেমন হবে হুম, সেটার উপর। যেমন একটু ভাইবা বোর্ডে কথা বললাম, হুম, আমি যদি এখানে একটা এমন কিছু বলে দিই যেটা আসলে আমি জানি না, তখন একটা সমস্যা হইতে পারে, কারণ সে আমাকে পাল্টা একটা কোয়েশ্চেন করবে। কিন্তু এটা অপরিচিত ক্ষেত্রে তো আমি এত কিছু চিন্তা করবো না,
আমি ট্রু সেলফি বললাম বা একটা ফলস আইডেন্টিটি নিয়ে কথা বললাম, তাতে কি যায় আসে? আচ্ছা, সেটা আমি উচিত। আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো। আমাদের অডিয়েন্স যারা আছে, অডিয়েন্স তো আমরা নিজেরাই, সেটা এর আগের বারে বলে দিচ্ছি। তো অডিয়েন্স, তাদের কাছে আসলে ট্রু সেলফ বলতে কি মনে হয় অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, যাতে আমরা আরো ইনফরমেশন নিজেদের ভিতর শেয়ার করতে পারি, পাস করতে পারি, আরো যেন আমরা খুবই মানে বাজেভাবে চেষ্টা করতেছি প্রফেশনাল হওয়ার, এক একজনের ঘাম টাম বাইরে হয়ে যেতেছে, কিন্তু আমরা তো মোটেও প্রফেশনাল একদমই প্রফেশনাল হ্যাঁ, না, সেটাই। একদম প্রফেশনাল। তো আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে আহ, আমরা বলি যে আসলে আমাদের কি বলে, আমাদের রিয়েলিটিতে, এই এই ওয়ার্ল্ডে, পৃথিবীতে প্রচুর বিশৃঙ্খলা, এবং আরেকটা ওয়ার্ড বলবো যে ইয়া না, মানে কি বলো এটাকে, যে আমি বুঝতে পারছি না জিনিসটা, মানে কিভাবে বলবো, আমি এক্সাক্ট ইংলিশটা ভুলে গেছি, যে ফেয়ার, ও সরি, মনে ফেয়ার না, দ্য ওয়ার্ল্ড ইজ টোটালি আনফেয়ার। হুম। আমার মনে হয়, আমার মানে আমি ভাবতেছিলাম যে এই যে আমরা প্যারাডক্সের নাম শুনছি, হুম। টাইম ট্রাভেল সম্পর্কিত হুম, গ্র্যান্ডফাদার হুম, প্যারাডক্স হুম, আছে, হুম, হুম, বুস্টার প্যারাডক্স আছে, এগুলো তো আমরা টুকটাক জানি। সবাই জানি। হুম। তো এই যে প্যারাডক্সগুলো, এইগুলো কখন হবে? যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্সটা কি বলে, যে তুমি কি করলা, তুমি পাস্টে যায় তোমার দাদাকে মারা দাদাকে মাইরে ফেললা, ফেললো, তোমার বাবা হইলো, বাবা হইলো না। বাবা হলো না, তাহলে তুমি আসলে কোথায়? তুমি না আসলে তাহলে তোমার দাদাকে মারলো কে? প্যারাডক্স। তো আমি মনে করি যে আসলে, মানে আমার ফিল হয় যে আসলে এই ওয়ার্ল্ডে এক্সিস্টিং বিংগুলার ক্ষেত্রেই দুনিয়াটা আনফেয়ার হুম। এবং বিশৃঙ্খলায় ভর্তি। আমার কেন যেন মনে হয়, আমি জাস্ট এই যে আজকে তোমার আসার আগে এখানে একটু শুয়েছিলাম, তখন আমি ভাবলাম যে আমি জাস্ট একটা নিজের একটা ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করছি, যে ওকে আমি পৃথিবী থেকে আস্তে আস্তে উঠে উঠে আমি স্পেসে চলে গেলাম। তখন আমি এখানে চিন্তা করলাম যে এখানে কোনো হিউম্যান বিইং বলো বা তেমন কি বলো ওটাকে, মানে বুদ্ধিমান কোনো প্রাণী এক্সিস্ট করে না। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে তাহলে তোমার গ্র্যান্ডফাদার প্যারাডক্সের কোনো ব্যাপার স্যাপারই নেই, কারণ তুমি তো টাইম ট্রাভেলই করতেছো না। তো তখন আমার মনে হয় যে আসলে মানে এটা বিশৃঙ্খল না। আমার কাছে মনে হয় যে পুরো ইউনিভার্সটা আসলে বিশৃঙ্খল না। ইউনিভার্সটা যদি বিশৃঙ্খল হতো তাহলে আমার মনে হয় যে ইউনিভার্সটা টিকে থাকতো না তখন, আমার ফিল হয়। তার মনে হয় যে মানে অবশ্যই একটা, মানে একটা কি বলে, ফালতু আলাপ করলাম এটা একটা, কিন্তু তাও ফিল না, হয় তোমার ঠিক আছে। ইমাজিনটা তুমি শেয়ার করছো যে তোমার যে আসলে আমাদের এই আর্থের উপরে যে আমরা যে আমাদের যে ভূপৃষ্ঠ আছে, এইখানে আমাদের যা যা কাজ হয় সেগুলো হচ্ছে আনফেয়ার এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ, কিন্তু পুরো ইউনিভার্সটা একটা সুন্দর মতো শৃঙ্খলায় চলতেছে চলতেছে। যতদিন না ইউনিভার্স হ্যাঁ, শেষ হয়ে যাবে। এটা আসলে মানে আমার মনে হয় যে খুবই ভ্যালিড তোমার এই পয়েন্টটা, এই কারণে যে দুনিয়াটা বিশৃঙ্খল, মানে এটা তো মানুষের পার্সপেক্টিভ। যখন তুমি যদি চিন্তা করো দুনিয়াটা অনেক, মানে এই মহাবিশ্বটাই বিশৃঙ্খলা দিয়ে ভরা বা আনফেয়ার, সেটাও একটা, মানে সেটাও ভ্যালিড। আবার যদি তুমি চিন্তা করো সবকিছু ফেয়ার, সবকিছু ঠিকঠাক আছে, সবগুলো শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতেছে, সেটাও ভ্যালিড। তুমি কোন চোখ দিয়ে দেখতেছো সেটা তোমার বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এই মহাবিশ্বটা এক সময় স্ট্যাটিক ধরা হইতো যে সবকিছু, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যে যে জায়গায় আছে একদম স্ট্যাটিক আছে, নিজের জায়গায় নিজে স্থির আছে। আমার মনে হয় যে বিশৃঙ্খলা সেদিনই তৈরি হয়ে গেছে, মানে বিশৃঙ্খল সেদিনই হয়ে গেছে যেদিন দেখা গেল যে না, দুনিয়াটা, মহাবিশ্বটা, দুনিয়া তো বাদই দাও, মহাবিশ্বটা এক্সপ্যান্ড করতেছে। আচ্ছা, একটা জিনিস মনে পড়ছে, হ্যাঁ। আমাদের তো ফ্রি উইল আছে, ওই বিলিভ, হুম। বা হ্যাঁ, এটা তর্ক বিতর্ক আছে, কিন্তু বিজ্ঞানীরা মানে মানে এটা আমি এই যে ফিলোসফিক্যাল দিকে যাব না। তো ব্ল্যাক হোল, ওয়ার্ম হোলের নাম তো আমরা শুনছি। ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল জিনিসটা করে কি আমাদের, মানে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় একটা যাওয়ার, মানে এই ব্যাপারটা আমি ওটা ওয়ার্ম হলতেছে বের করে দেয়। হ্যাঁ, না, ওয়ার্ম হলতেছে ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের ইয়া কি, হ্যাঁ, একদিকে মানে ব্ল্যাক একটা- হোল থাকে, একদিকে হোয়াইট হোল মানে থাকে। একটা ইয়ে করা, কি বলে, একটা মানে এটা সোজা ভাষায় মিডিয়াম, এটার মাধ্যমের অনেকই আছে, কথায়। হ্যাঁ। তো একটা আমি দেখছি, এটা আমি ব্যাখ্যা করবো ওইভাবে যে হ্যাঁ, আমরা এখনো চিন্তা করি যে আসলে ফ্রি উইল আছে কি নাই, কিন্তু একটা জিনিস দেখলাম যে আসলে ওয়ার্ম হোল যদি ডিসকভার করা যায়, তাহলে মানুষকে মেনে নিতে হবে যে আসলেই তাদের কোনো ফ্রি উইল নাই, কারণ এইটার সাথে টাইম খুব সুন্দরভাবে কানেক্টেড। কিভাবে? সেটা ব্যাখ্যা আমি যাব না, এটা অনেক ইয়ে হবে, জাস্ট আমি জাস্ট হঠাৎ মনে পড়লো সেটা যাব, আমি ব্যাখ্যাটা শুনছিলাম। তো আসলে অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে সেখানে। আমার কাছে মনে হয় যে এই ওয়েতে, যে ওয়েটা, যে মানে এখন সবচেয়ে পপুলার ওয়েটা, যে ওয়ার্ম হোল সবচেয়ে পপুলার মাধ্যম আর কি, সবাই এটা নিয়ে ডিসকাস করে যে একমাত্র সবচেয়ে ফিজিবল ওয়ে, যদি তুমি টাইম ট্রাভেল করতে চাও, আলোর থেকে বেশি গতি বা আলোর সমান গতি তুমি যদি মানে ইয়া করতে চাও, কিন্তু আমার মনে হয় এটা কখনোই সম্ভব না। এই কারণে সম্ভব না যেখানে লাইট পর্যন্ত সার্ভাইভ করতেছে না, সেখানে মানুষ কি সার্ভাইভ করবে? হ্যাঁ, আমার মনে হয় যে আসলে
অ্যাটলিস্ট আমি জানি না আসলে কি হবে না হবে, আসলে আমরা আমাদের অনেক কিছুই মনে হচ্ছে যে হাইপোথিসিস, এখন তো হ্যাঁ। এটা ইম্পসিবল, তুমি তো এটা এমন অনেক এখন জিনিস পর্যন্ত এমন অনেক জিনিস আমাদের কাছে মনে হতো যে পসিবল না, হুম। কিন্তু হইতেছে। হইতেছে, সেটাও হইতেছে। সেটাও হ্যাঁ। হ্যাঁ হইতেছে, কিন্তু আমি মনে করি যে মানে হ্যাঁ একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস কখনোই পসিবল না, কোনো অবজেক্টের আমরা যদি চিন্তা করি যে লাইটের থেকে বেশি গতি বা লাইটের গতিতে আমরা ট্রাভেল করে অন্য কোথাও যাব, সেটা পসিবল না, কারণ কোনো অবজেক্টের যেটা ভর আছে পসিবল না, তার আলোর বেগ পাওয়া কখনোই ছোট পসিবল সম্ভব না, ছোট সম্ভব। সম্ভব না। তো এটি আমরা চলে গেছিলাম একটু সায়েন্সের দিকে। তখন আমরা তো খুবই এই জন্য আমি চুপ হয়ে গেছি। আচ্ছা, আমরা আমরা একটু ইয়া নিয়ে কথা বলি, সিকনেস নিয়ে কথা বলি, শারীরিক জটিলতা, যেটা আমার মনে হচ্ছে সবাই আমরা কম বেশ ফেস করি। সজল ভাই বলেন। আমার মনে হয় কোশ্চেনগুলো আরো করতে হবে, ন্যারো করতে হবে, মানে পার্টিকুলার করতে হবে, যে কিরকম সিকনেস নিয়ে কথা বলবো আমরা। মানে হেলথ Health, রিলেটেড, আচ্ছা, বা তোমার লাস্ট 1 বছরে তোমার হেলথ তোমার কি শিক্ষা দিচ্ছে? না আমি এখনো হেলথ থেকে কোনো শিক্ষা পাইনি, অথচ আমি মনে করি পাওয়া উচিত, কারণ আসলে আচ্ছা, তুমি কি অসুস্থতায় ভুগছো লাস্ট 1 বছরে? লাস্ট নতুন 1 বছরে অসুস্থতায় আমার যে অসুস্থতাটা একটু বেশি হয়েছে, আর মেন্টালি ফিজিক্যালি দুইটাই বলবো এখানে। না, মেন্টালি না, আচ্ছা, ফিজিক্যালি। ফিজিক্যালি। ফিজিক্যালি আর ফিজিক্যালি আমি যে অসুস্থতা বেশি ফেস করছি সেটা হইতেছে যে আহ, মাথা ব্যথা। তাও অত বেশি না, আমি আমি আমার আশেপাশে অনেক মানুষ আছে যাদের মাথা ব্যথা তোমার যা যা হয়েছে লাস্ট 1 ইয়ারে, আচ্ছা। তোমার যে রোগগুলো হয়েছে? মাথা ব্যথা, জ্বর, এই আমাকে আর তেমন তেমন কোনো অসুবিধা হয় না। আর ঠান্ডায় আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো ঠান্ডার একটু সমস্যা হলে আমার নাকে ব্যথা হয়। এই জিনিসটা যেমন এখন আছে আমার একটু, কালকে ঠান্ডার কারণে শুরু হয়েছে এই। এই আমার সমস্যাগুলো নিয়ে আমি আপাতত বলতে চাইতেছি না। আচ্ছা তা তো সেই জানোই হ্যাঁ তুমি। সেই সমস্যাগুলো আমরা এখন বলবো না, ওর সমস্যাটা একটু অন্যরকম, সেটা অবশ্যই অডিয়েন্সকে একটু ধৈর্য ধরতে হবে যদি শুনতে চায়, সেটা আমরা ওর সমস্যাগুলোর জন্য আমরা একটা আলাদা এপিসোড আসলে মেক করব পরবর্তীতে, ও নির্বিঘ্নে শুনি। আমার অনেকগুলোই গেছে মোটামুটি, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে টনসিলাইটিস। হুম। আমার আমার জন্য একটা মানে বিশাল বড় আহ, শিক্ষা দিয়ে গেছে, ধাক্কা দিয়ে গেছে। সবচেয়ে বড় শিক্ষা পাইছি এখানে যে আগে কি করতাম, যে কোনো কিছু হইলে ফার্মেসিতে দৌড় দিতাম। কিছু একটা হয়েছে, ফার্মেসিতে দৌড়, ফার্মেসি ফার্মেসি আলারে বলতাম, ফার্মাসিস্ট যে থাকে আর কি, তারে বলতাম যে এই সমস্যা হয়েছে, তো সে যে ওষুধটা দিছে সেটাই খেতাম। তো এই টনসিলাইটিস হওয়ার পর থেকে 2 রকমের ওষুধ খাইলাম, 2টা অ্যান্টিবায়োটিক খাইলাম ফার্মাসিস্টের কথায়। তো যখন ডাক্তারের কাছে গেলাম তখন আসল রিয়েলিটি চেকটা খাইলাম যে আসলে এটার বিশাল বড় ভুল, বিশাল বড় ভুল। আচ্ছা। কারণ ফার্মাসিস্ট মানে আপনার কথা শুনে না হইতেছে আপনাকে একটা কিছু বলবে, কিন্তু সে কখনই জানে না আপনার আসল রোগ কি, সে আপনাকে দেখবেও না, সে তো টেস্টই করে নাই। সে টেস্টও করে নাই। আপনি জাস্ট মুখের ভাষা তাকে বলছেন। এখন একটা জিনিস যদি মুখের ভাষা দিয়ে হইতো তাহলে রোগ একটাই থাকতো, হুম। একটা ডেসক্রিপশনে একটা রোগই হইতো। একই সেম ডেসক্রিপশনে হাজার হাজার রোগ হইতে পারে, আলাদা আলাদা রোগ হইতে পারে। তো এই একটা বড় শিক্ষা পাইলাম, টনসিলাইটিস শিখাইলো। আর জ্বর ঠান্ডা কাশি এগুলো তো থাকে, এটা খুবই নর্মাল। হ্যাঁ। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা হয় নাই, মেজর সমস্যা হয়নি। তবে রিসেন্টলি হইতেছে শরীর খুব একটা জোর পাই না শরীরে। আমার কাছে মনে হয় যে এটাও একটা বড় সমস্যা, হয়তো বা বাজে অভ্যাস বা ব্যাড রুটিনের কারণে হইতেছে। আর সবচেয়ে বেশি আমি যেটা নিয়ে সাফার করতেছি এখন পর্যন্ত আমার লাইফে, হোল লাইফে, সেটা হচ্ছে ঘুম। জানি না আমার সাথে কেউ রিলেট করতে পারতেছে কিনা। ঘুমের সমস্যা আছে সজল? ঘুমের মাঝে মধ্যে মারাত্মক হয়, মারাত্মক লেভেলের রেগুলার না, সমস্যা। মাঝে মধ্যে হয়। আমার আমার ঘুমের সমস্যা হয়, বলবো না যে আমার ঘুমাতে সময় লাগে। আর সেটার আর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে এই জন্য যে আমাদের ওয়ার্ক সাইকেলটা এত বাজে এখন, মানে চাইলেও তাড়াতাড়ি যে মানে বিছানায় যাওয়া পসিবল হয় না। তো বাসায় যখন আপনি 11টা 11:30 বাসায় ঢুকবেন বা 11টায় ঢুকলেন, খাবার দাবারটা তৈরি করা থেকে শুরু করে খাবার দাবার খাওয়ার পর অন্তত 1টা বাজে, দুইটা বেজে যাবে। হ্যাঁ ধরলাম 1টা, তো 1টা বাজে বিছানায় গেলে তারপর আসলে একটু শুইতে টাইম লাগে। তো আসলে আসলে বলতেছি না যে একটা মানুষের বেশি ঘুমানো উচিত, ঘুমানো দরকার, কিন্তু আসলে ঠিক টাইমে আর্লি যে ঘুমাইতে যাওয়া আর কি, এইটা আসলে না, দরকার। আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্টলি ঘুমানো। হ্যাঁ, এটা কারণ এই যে যারা নৈশ প্রহরী, হুম। নাইট কাট যাদের বলে,
তারাও তো বছরের পর বছর রাতে ঘুমায়। আচ্ছা, আমাদের এখানে একজন নৈশপ্রহরী আছে, কিন্তু আজকে সে অ্যাভেলেবল নাই এখানে। সে হচ্ছে পান্ডা কাউসার। সে এখন মনে হয় ঘুমাইতেছে। আচ্ছা, যখন কেন phone ভাইয়ের দিতেছে। জবের জন্য বলতেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আশা করি কেউ জিজ্ঞেস করবে না যে কোথায় জব করে। পরে দেখা গেল আসলে বললো যে ভাই কোন নাইট গেটের কোন অফিসে। তো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সেদিন আমি সজল, আমাদের তো ফার্স্ট এপিসোডটা শোনা হয়েছে, শুনছো তো? হ্যাঁ, আমরা সজল সবাই আসলে নিজেদের মানে সাথে এমন কোনো কিছু যেগুলো আর কি একটু ডিস্টার্বিং ব্যাপার, ডিস্টার্বিং ইনসিডেন্ট বা হরার ইনসিডেন্ট বলতে পারো, বা অলৌকিক টাইপ কিছু ঘটছে কিনা, তো সেটা আসলে আমার তো জীবনে ঘটেই নাই, তো তোমারও ঘটে নাই। সেম, তবে আমার এখানে বলার আছে, আমি লাস্টে বলবো, সবার লাস্টে বলবো। না, আমাদের তো নাই কিছু, না, আমরা তো বলতে পারবো না, কিছু নাই, তোমাকেই বলতে হবে। একদমই না কিছু নাই, কোনো মানে বলার মতো কিছুই না, সেদিন তো বলে মানে দিয়েছেন একটা মজার কাহিনী। হরর না হোক বা ভৌতিক না হোক হুম, বা একটু রহস্যজনক। একটু প্যারানর্মাল বা একটু হুম। সাসপিশিয়াস আর কি, হুম। এমন কিছু। ওকে, না নাই নাই তো। এমন কিছু বলেন। না, বলেন কিচ্ছু আপনি। নাই, nothing? না সত্যি। আপনি বলেন। আচ্ছা, আমি আমার লাইফেও তেমন কোনো মানে ঘটে নাই, আমি জন্য স্রষ্টার কাছে আসলে শুকরিয়া আদায় করি আসলে। শুকরিয়া আদায় করি যাতে ইন ফিউচার এরকম কিছু আর কি ফেস না করা লাগে। আচ্ছা। তবে আচ্ছা, একটা ভয়ঙ্কর তো বলবো না, তো ওই টাইমটাতে আমার কাছে জিনিসটা ক্রিপি লাগছিল, খুবই ক্রিপি লাগছিল। ইনফ্যাক্ট সেটা ছিল স্বপ্নে আমি এমন একটা স্মেল পাইছি, ফিল করছি এমন একটা স্মেল, হুম, যেটা আমি বাস্তবে কখনো ফেস করি, বাস্তবে আমি কখনো পাই। মানে তুমি স্বপ্নে স্মেল পাইছো, মানে স্মেলটা ফিল করতে পারছো? আচ্ছা, আমি বলি, জানি না আচ্ছা। সেন্সর হবে কিনা, এটা সেন্সর হবে কিনা আমি জানি না, যদি সেন্সর করতে হয় করে দিও, সমস্যা নেই। আচ্ছা, বলো। পচা লাশের, পচা লাশে? একদম পচা গলা লাশের গন্ধ পাইছি আমি স্বপ্নে, স্বপ্নে। এবং আমি আচ্ছা, আমি কিছু স্পেসিফিক মানুষও দেখছিলাম সেই স্বপ্নরাতে, কিন্তু তাদের মধ্যে 3 জন মানুষ ছিল যতটুকু আমার মনে পড়ে আসলে। 2018 সালে স্বপ্নটা দেখছিলাম। তবে 2 জন মানুষ আমি একদম পার্সোনালি চিনি, একজন মানুষকে আমি পার্সোনালি চিনি না, মানে আমি দেখিই নাই কখনো। এরকম একটা জিনিস ঘটছে ওই স্বপ্নটাতে। 3 জন মানুষের মধ্যে 2 জন মানুষ এখনো পর্যন্ত বাইচা আছে, সো আমি এটা নিয়ে মাথা ঘামাই নাই, কারণ আমি খুব ভয়ে ছিলাম। তবে এটা আমি জানি না এটা কি, এটার ব্যাখ্যা কি আমি জানি না, কারণ আমি আমার লাইফে এরকম কখনো ডিকম্পোজড বাজে অবস্থায় কোনো ডেড বডি দেখিও না, গন্ধ পাওয়া তো দূরের কথা। আচ্ছা, মানে আমি একটা জিনিস এখানে মানে জিজ্ঞেস করতে চাই হ্যাঁ। কিউরিওসিটির জন্য, যে পচা লাশের গন্ধটা আসলে কিরকম, সেটা কি তুমি কখনো দেখছো? না, তাহলে না। তুমি কিভাবে ওটা মানে? কারণ আমি স্বপ্নে দেখতেছি, মানে স্বপ্নে স্বপ্নে দেখতেছি, দেখতেছো? এবং স্বপ্নে দেখার পাশাপাশি এখন জানি না আমার ব্রেন এটা ক্রিয়েট করছে কিনা, সেটাও একটা হুম। বিষয় হতে পারে। মানে তুমি সামনে পচা লাশ দেখতেছো এবং সেখান থেকে স্মেল আসতেছে, স্মেল এবং আসতেছে, তুমি স্মেলটা ফিল করতে পারছো। ফিল করতে পারতেছি। এবং আসলে এই টাইপ স্মেল মানে আমার মনে হয় কোনো কিছুর সাথে কম্পেরেবল না, আহ, যত বাজে জিনিসই হোক। আচ্ছা, জিনিসটা কখনো এমন তো compare- হইতে পারে না যে ও যে রুমে ঘুমাইছে সেখানে হয়তো কোনো না কোনো একটা স্মেল আসছে, সেটার না, সেটার স্বপ্নের কোনো সাথে? সম্ভাবনাই নেই, এরকম কোনো সম্ভাবনাই ছিল না, কোনো সম্ভাবনাই ছিল না। আমার মনে হয় আমাদের মিসির আলীকে দরকার এখানে। না, থাকতে পারে। এটার হয়তো বা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন থাকতে পারে, আমি আসলে জিনিসটারে হুম। আননেসেসারিলি বা ইন্টেনশনালি হরর না, বানাতে আমাদের চাইতেছি না। আসলে ইন্টেনশনালি আমাদের জাস্ট যেটা ফিল করছি কিন্তু সেটা এটা বললাম। আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। হুম। হ্যাঁ, এবং আমি এই স্বপ্নটা দেখার পরে আম, বেশ অনেক দিনই একটা ট্রমায় ছিলাম, যে আচ্ছা আমি 2টা মানুষের দেখছি, পরিচিত মানুষ, এবং আমি যে প্লেস গুলো দেখছি সেই প্লেস গুলা পর্যন্ত মানে একদম আমার চোখে ভাসতেছে, এখন আমি প্লেস গুলা রিকল করতে পারতেছি, এরকম এতটা মানে clear, মানে এতটা clear, কাছের আচ্ছা। একটা। এতটা কাছে। তো এই জিনিসটা আমার জন্য মানে একটু হার্ড টু ডাইজেস্ট ছিল আর কি। হজম করতে একটু কষ্ট হয়। তো সজল, কিছু তোমার কি কিছু এরকম মনে পড়তেছে বা কিছু? না, না। আচ্ছা, মনে পড়লে বললো। আমার একটা জিনিস মনে পড়ছে স্বপ্ন রিলেটেড, সেটা যেটা বললাম যে মানে এটা আমি বলবো না যে মানে খুব সিমিলার এরকম কিছু না। তো জিনিসটা হইতেছে কি, যে যখন ইয়ে করলাম আমরা কি বলে, আমি যখন প্রায় 5-6 বছরের বয়স ওইরকম ওই সময়টা, তো ইয়ে করছিলাম কি বলে তোমার, তখন আমরা 1 বছর গ্রামে ছিলাম, বাবাও চলে গেল, মাও মানে গ্রামে ছিলাম। ওইখানে আমার বড় চাচার কাঠের দোকানের ব্যবসা আছে, তো ওইটার পাশাপাশি আমার বাবা ওই ব্যবসা শুরু করছিল। অ্যাজ ইউজুয়াল ব্যবসা কিছু করতে পারে নাই, তারপরে আবার ঢাকা আসছে। আচ্ছা, তো তো ওই বছরই আবার কি হয়েছে, মানে আমার ফ্যামিলিটা, আমার খালার ফ্যামিলিটা আমরা সবসময় একসাথেই মানে সব জায়গায় ইয়ে করছি, মানে স্টে করছি বেশিরভাগ সময়। এই বড় হওয়ার পর থেকে একটু আলাদা হয়েছি, সেটার অনেক রিজন আছে, তো সেটা অন্য বিষয়। তো ওই সময় মানে আমরা সেম জায়গাতেই থাকতাম। তো
আমার খালু তারা ঢাকা চলে আসছে আবার। তো আমার বাবাও ঢাকা চলে আসছে কাজের ক্ষেত্রে। তো আমি আর আমার আম্মু ছিলাম পুরো বাসায়। পুরো বাসায় ছিলাম কারণ আম্মুকে জিজ্ঞেস করলাম যে আমরা কি এখন আন্টিদের বাসায় ঘুমাবো? বলছে হ্যাঁ। কারণ কারণ হলো যে বাসায় চোর ডাকাত ঢুকতে পারে সেজন্য। তো ওই যে ছোট মনের ছোট বয়সের একটা ভয়, চোর ডাকাত ব্যাপারটা, সেই ভয়টা নিয়ে হয়তো আমি ঘুমাইতে গেছি। তো ঘুমাইতে যাবার আগে স্বপ্নে আমি দেখলাম যে মানে একটা মাঠ। আচ্ছা, আমার একটু pause আমরা একটু পজ নিচ্ছি কারণ আজান হচ্ছে, আমরা একটু পজ নেওয়া ব্যাক করতেছি। আচ্ছা, দুঃখিত অডিয়েন্স, আমরা ওই যে আজান হইতেছিল সেজন্য একটু ব্রেক নিছি। তো যেটা বলতেছিলাম যে আমি একটা আসলে স্বপ্ন দেখতেছিলাম, সেই স্বপ্নটা নিয়ে। তো রাতে ঘুমাতে গেছিলাম, ওই যে চোর ডাকাতের একটা ভয় নিয়ে তো ঘুমাতে হ্যাঁ। গেছিলাম। হুম, হুম। তো স্বপ্নের ভিতর যেটা দেখলাম যে একটা মাঠ আর পাশে কিছু ভবন, মানে স্কুল কলেজ টাইপের যে ভবন না, সেই ভবনগুলা। আচ্ছা। তো দেখলাম কি সাদা ভাল্লুক টাইপ, কিন্তু আসলে ভাল্লুক টাইপ নাকি স্বপ্নে তো ওই সময় কিছুই আসলে অত মনে নাই। তো ভাল্লুক টাইপ কিছু বা ধরো কিছু ইয়াতি, জন্তু ইয়াতি। আমার দিকে মানে ওরা লাফ দিয়ে আমার দিকে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। তো এই স্বপ্ন দেখে অত ছোট বয়সে এটা ভয় তো পাইছি। তো ওই কি বলে যে ওই বয়সটার আগেও কিন্তু আমি ঢাকাতেই ছিলাম। ওই তো বললাম না, ওই যে 6 বছর বা 5 বছর বয়সের সময় একটু গ্রামে গেছিলাম, তারপর আবার 11-12 বছর সময় 1 বছর গ্রামে ছিলাম। তো ওই বয়সের আগ পর্যন্ত আমি ঢাকাতে এই এলাকাতেই ছিলাম। তো সেই সুবাদে এখান থেকে বাসাবো টাসাবো এইসব জায়গায় হয়তো বা গেছি, হয়তো আমার ব্রেইনে সেই স্মৃতিগুলো আমার অত মনে নেই। তো সেই স্বপ্নটা আমি এটা দেখছি। তো পরবর্তীতে আবার তো ঢাকা ব্যাক করছি, আস্তে আস্তে বড় হইছি। লোকেশন কোথায় ছিল আমার এই মানে স্বপ্নটা দেখার স্বপ্নটাতে? হ্যাঁ, গ্রামে, বরগুনা। তো সেম যখন আমি আসলে আসলাম ঢাকা, আমি অনেকবার নোটিস করার পর সবসময় কিন্তু মানুষের ছোটবেলার কথা মনে পড়ে না। হঠাৎ একটা সময় পর যখন আমি আমার ছোটবেলার স্মৃতিচারণগুলো করতাম, তখন আমার সেই স্বপ্নটার কথা মনে পড়লো, এবং সেই স্বপ্নটা যখন আমি মনে করার চেষ্টা করলাম, তখন যে বিল্ডিংটা আমি দেখলাম সেই বিল্ডিংটা সিমিলার ছিল মাদার টেক আব্দুল আজিজ স্কুলের মতো। এটা কেন পসিবল? আমি জানি না, এটা 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 ব্যাখ্যা একদম ইজি। স্কুলটা যেই জায়গাটা বেশিরভাগ স্কুলে একই রকমই হয়, হ্যাঁ, স্ট্রাকচার রাইট? বেশিরভাগ স্কুলে একই রকমই হয়। এবং ওই যে বললাম 5-6 বছর বয়সের আগে তো আমি আমি 1 থেকে 4, 4.5, 5 বছর পর্যন্ত তো এই এলাকাতেই ছিলাম। আমার বাবা মা হয়তো বা কোনো না কোনো সময় আমার এখান থেকে তো নিয়ে নিয়ে গেছেই। সো ওই আমার চোখ সেটা দেখছে, ব্রেন সেটা কোথাও না কোথাও স্টোর করে রেখে দিছে, স্বপ্নে সেই রকম জিনিস দেখতে পারি। মানে এই একটা লোকেশন ছিল বরগুনার, কিন্তু স্কুল ছিল ওইটা এরকম। না লোকেশন, মানে আমি স্বপ্নটা দেখছি বরগুনা থাকা আচ্ছা। অবস্থায়, কিন্তু লোকেশন গুলো সেটা বলতো মানে ওই ওই টিভি স্কুলটা লোকেশন নিয়ে, ওই তো স্কুলটা নিয়ে কোথায় আর কি। কিছু। তো আচ্ছা। সেই ক্ষেত্রে হলো কি, এই একটা ব্যাখ্যা আমি দাঁড় করেছি যে হয়তো বা এইটা হবে যে আমার মাথায় এটার ইমেজ ছিল কোথাও না কোথাও স্টোর করা, স্বপ্ন দেখার সময় সেটাই দেখছি। আর নইলে পরবর্তীতে আমি যেটা দাঁড়া করাইছি যে এরকম তো সব স্কুল বা প্রায় কলেজ সেমই, আমাদের বনশ্রী মডেলও কিন্তু এরকমই দেখতে। তো হইতে পারে। তো এই স্বপ্নের ক্ষেত্রে যেহেতু বলছিলা, হইতে পারে, হইতে পারে। তুমি যেমন পচা লাশের গন্ধের কথা বললা, আমার সেই ক্ষেত্রে স্বপ্নের এই জিনিসটা মনে পড়লো আর কি। আচ্ছা, তো আমরা গত গত এপিসোডও সিনেমা নিয়ে টুকটাক আলোচনা করছিলাম। তো এবারও স্বপ্ন নিয়ে আরেকটু বলতে চাই, এখানে একটু হ্যাঁ বলো। অ্যাড করতে চাই আমি। কেউ কি পারছো কখনো মানে এই জিনিসটা যে স্বপ্ন নিয়ন্ত্রণ করা? যে আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নের ভিতরে আছি, আমি বুঝতেছি যে এই স্বপ্নটা আমি আমি স্বপ্ন দেখতেছি, এটা রিয়েল না, এবং আমি চাইতেছি এই জিনিসটা এইভাবে হোক, তারপর আমি ওইভাবে তৈরি করতেছি, আগাইতেছি, বিল্ড আপ দিতেছি। আমি পারি নাই। এটাকে এখানে আমি বলবো যে হ্যাঁ, আমার মনে ফিল হইতেছিল যে আমি স্বপ্ন দেখতেছি, বাট আমি জানি যে এইটার পরে আমি সেই অ্যাচিভমেন্টটা পাবো। আমি চাইতেছি যে আমি একটু ঘুমাই, আমি সেই অ্যাচিভমেন্টটা দেখতে থাকি, কিন্তু তখনই আসলে ঘুমটা এটা ভেঙে কি যায়। কোনো ক্লাইম্যাক্সের কথা বলতেছো তুমি? না না না, মানে এরকম হয় আসলে যে কিন্তু আমি কিন্তু এই একটা সময় পরে মানে দেখতে দেখতে মানে এতটাই এই বিষয়ে মানে হয়তো অভিজ্ঞতা হয়ে গেছিল তখন, তখন আমি এটা নিয়ন্ত্রণ করতে পারতাম যে আমি কি চাই, এখানে কোন ক্যারেক্টার নিয়ে আসবো বা কি হবে, এমন পর্যায়ে আমি চলে গেছিলাম। সেটা কি স্বপ্ন ছিল নাকি কল্পনা? না, স্বপ্ন আমার মনে ছিল। হয় এটা একটা সাবকনশিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ ছিল ওই টাইমটাতে। কারণ সাবকনশিয়াস মাইন্ড যদি না থাকে, তার মানে স্বপ্ন পুরোপুরি তখন মানে কন্ট্রোলটা নিয়ে নিবে। যেহেতু আপনার কন্ট্রোল ছিল, তার মানে আমার কাছে মনে হয় যে আপনার সাবকনশিয়াস মাইন্ড একটু হলেও অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, হতো। বা হয়তো বা আপনি এটা রপ্ত করে ফেলছেন, হুম হুম। যেটা ইউজুয়ালি একটু রেয়ার।
এই জিনিসটা পারছি, এটাই আমার অ্যাচিভমেন্ট। আচ্ছা, ঠিক আছে। যেটা বলতেছিলাম যে আমরা সিনেমা এখানে প্রত্যেকে সিনেমা টিনেমা দেখি, তো সিনেমা নিয়ে গত এপিসোডে আমরা সিনেমা গত এপিসোডে কথা বলছিলাম। তো আমরা যখন একটু আজানের সময় একটু পজ নিছিলাম, তো নির্ভীক আমাদের জিজ্ঞেস করতেছিল কে তার প্রথম জীবনে কোন মুভিটা দেখছে। তো আসলে বলুক, সজল বলুক যে প্রথম মুভি কোনটা ছিল যেটা তুমি দেখছো, বা মনে করতে পারো যে এই মুভিটাই দেখছো। বা যেটা স্মরণে আসে যে হ্যাঁ, আমি এই হ্যাঁ। মুভিটা প্রথম দেখছি। বাংলা কোন নামটা? বাংলা সিনেমা তো একদম ফার্স্টের থেকে মনে পড়ে আহ, হঠাৎ বৃষ্টি বা এরকম টাইটেলের একটা মুভি। হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, ফেরদৌসের ফেরদৌসের। প্রথম আমার মুভি আর কি। যতদূর মনে পড়ে ফেরদৌসের প্রথম মুভি ছিল এটা। জি, ফেরদৌস আর নায়িকাটারও নায়িকার প্রথম নায়িকা movie ছিল। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। এর আগে যত মুভি দেখছি ওগুলো আচ্ছা, সাথীও তো মনে হয় যে ওই হ্যাঁ, টাইমেরই না? সাথী। ওই সাথে time। আর একটু পরে। সাথে একটু পরে, কিন্তু মানে আমার যতটুকু মনে পড়ে নাম জানার ক্ষেত্রে মানে নাম নাম জানা, মনে থাকার মতো ওই ওই মুভিটার নামটা মনে আছে। আমার মনে হয় যে আমি প্রথম মুভি কোনটা দেখছি আসলে ফুলফিল মনে নাই, কিন্তু আমার মনে হয় যে না, সেটা বলতে পারবো না, কিন্তু একটা মুভি মনে পড়ে যে চলতেছিল, বড়রা দেখতেছিল, সেক্ষেত্রে দেখতেছিলাম। তখন আমার বয়স খুবই কম, মানে যে 5-6 বছর বলছি তারও হয়তো বা আগে হইতে পারে। ওই টাইমেরই। তো সেটা হচ্ছে যে মনে হয় ওই যে শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় মুভিটা বড়রা দেখতেছিল, সেটা দেখতেছিলাম। এছাড়াও অন্যান্য বাংলা মুভি হয়তো দেখতেছিলাম, মানে আসলে ওগুলো মনে পড়ে না আসলে। হঠাৎ বৃষ্টি কেন মনে আছে জানো? ওই দিন বৃষ্টি হইতেছিল। ও আচ্ছা। আমি সিনেমার নামের সাথে ওই টাইটেলটা মানে ম্যাচিং হয়ে গেছে, এই জন্য আমার মনে আছে। আমি হঠাৎ বৃষ্টি মুভি অনেক পরে দেখছি, মেবি এই 4-5 বছরের ভিতরে দেখছি। তো নির্ভীক, তুমি তোমার প্রথম কোন মুভিটা দেখছো? আমার প্রথম মুভি যতটুকু আমার মনে পড়ে, হুম। আসলে এর আগে যদি মুভি দেখে থাকি এটা স্মরণকালের বাইরে, হুম। তো ওভাবে বলা সম্ভব না। তবে আমার প্রথম মুভি ছিল বেবিজ ডে আউট, একদম ও। লেজেন্ডারি একটা মুভি। আমি একটু আগে এটাই বলতেছিলাম, আচ্ছা, ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম। তো আমরা অডিয়েন্সকে বলতেছি প্লিজ আপনারা আপনাদের আসলে কোন মুভিটা প্রথমে দেখছিলেন বা কোনটা মেমোরিতে আছে আমাদের জানাতে পারে। অবশ্যই আমাদেরকে জানাবেন। আসলে আমাদের আর কোনো কাজ নেই সব ফালতু আলাপ করা ছাড়া। আর সিনেমা হলে কার প্রথম? সিনেমা হলে শাওন বলো, শাওন থেকে শুরু করি। আমার সিনেমা হলে আমি কখনো সিনেমা হলে যাইনি। আমি হয়তো এই লাস্ট 3-4 বছরে সিনেমা হলে গেছি। 3-4 বছরে সিনেমা হলে যাওয়ার প্রথম যেই মুভিটা ছিল সেটা হচ্ছে সুপার মারিও ব্রাদার্সের অ্যানিমেশন আছে না, আচ্ছা, হ্যাঁ। ওই কার্টুন, এটা হচ্ছে প্রথম আমার হলে যাওয়া আর কি। তারপর যেটা দেখা সেটা হচ্ছে মেবি বাংলা সিনেমাই, বাংলা নাকি হিন্দি হবে, জওয়ান ছিল মনে হয়। আমার সিনেমা হলে যাওয়ার এক্সপিরিয়েন্স বেশি আগের না, খুব বেশি আগে আচ্ছা, আমার প্রথম মুভি যেটা আমি সিনেমা হলে দেখছি সেটা ছিল হইতেছে, আমিও খুব কম গেছি, খুবই লিমিটেড, হয়তো 2 থেকে 3 বার গেছি সর্বোচ্চ হোল লাইফে। আমার প্রথম মুভি ছিল অবুঝ মন। অবুঝ মন কার অবুঝ মুভিটা? মন ছিল মানে রাজ্জাক ছিল নায়ক, ও এতটুকু আচ্ছা, মনে আছে। আমি একদম ছোটবেলায় গেছি, হুম। তো মুভির কাহিনী টাহিনী আমি কিছুই বুঝি নাই, অবশ্যই এত ছোটবেলায় মনে রাখা সম্ভব না। তবে এই মুভিটা আমি প্রথম সিনেমা হলে যা দেখি আম্মার সাথে গেছিলাম, এটাও মনে আছে। খুব ভালো। আমারটা একটু ইন্টারেস্টিং। যেমন আমি ছোট থাকতে আমি নানু বাড়ি খুব যেতে পছন্দ করতাম, এবং তোমার নানু বাড়ি কোথায়? নানা মাহমুদপুর, এটা হচ্ছে হিসের ভিতরে পড়ে, শরীয়তপুরের ভিতরে ও পড়ে, আচ্ছা, মাহমুদপুর। তো মাহমুদপুর আমার নানার সাথে আর কি বেশি ঘোরা হতো ছোট থেকে। উনি যেখানে যেত আমার নিয়ে যেত। তো সকালে একদিন নাস্তা করতে যে গেছি, তো আমরা যেরকম দেখে অভ্যস্ত, টিভি একটা রেগুলার সাইজ থাকে বাড়িতে বা কোথাও কোনো দোকানে, চায়ের দোকানগুলোতে খুব চলতো ওইটাই। হ্যাঁ আচ্ছা, বলো। তখন একটা মানে আমাদের বাজার বলে, ওই জায়গায় একটা বড় সাইজের একটা টিভি দেখলাম। দেখে আমার খুব আগ্রহ হলো, নানা আমার বললো যে দেখ। তো আমি দেখে মানে অবাক হলাম, এত বড় টিভি। তো নানা বলতেছে এটা কি, এর চাইতেও বড় আছে। আমি এর চাইতে বড় কিভাবে সম্ভব? আইডিয়া তো নাই, Idea তো নাই। কেমনে বড় হয়, কিভাবে বড় হয়? আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি। তো আমার বললো যে ঠিক আছে তোর নিয়ে যাবে। ওই দিনই আমার নিয়ে গেল মাদারীপুর বাদামতলা সিনেমা হলে। আচ্ছা, তো মানে উনি খুব মানে একটা অন্য লেভেলের একটা মানুষ, আমার নানা, খুব ইন্টারেস্টিং। তো আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই দিন কপাল সিনেমা ছিল শাকিব খানের, আর হচ্ছে রেশি নায়িকা, হ্যাঁ 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 দুইজন হ্যাঁ ছিল হ্যাঁ ওরা। হ্যাঁ। মাহফুজ, মাহফুজকে শাকিব। ওই সময় আসলে সিনেমায় দেখে আমার খুব ভালো লাগছিল, হ্যাঁ, কারণ মাহফুজকে আসলে নাটকে দেখছি বেশি, এবং মাহফুজকে আমার ভালো লাগতো। ওর যে একটা ফিজাপের একটা অ্যাড ছিল না, সেই অ্যাডটা খুব ভালো লাগতো, হোক যত হোক তাপ উত্তাপ। ওই সিনেমাটা কিন্তু ভালো একটা সিনেমা, মানে বলা যেতে পারে ওই টাইমের
হিসেবে আমার কাছে খুব ভালো লাগছিল সিনেমাটা। কিন্তু আমি যখন ঢুকি এবং আমাদের সিটটা থাকে একদম লাস্ট টাইমে গেছিলাম, তো একদম সামনের বেঞ্চে, হুম কাঠের বেঞ্চ বসানো। গ্রামের একটা সিনেমা হল কেমন হইতে পারে। তো বসার পরে যখন দেখতেছি, মানে আহ, মানে অন্য একটা ইমাজিন যে এত বড় স্ক্রিন, সেটা হল ছিল তাই তো? মানে সে একটা এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফে, আজীবন মনে থাকবে। নানার সাথে প্রথম সিনেমা হলে সিনেমা দেখা। আচ্ছা, চমৎকার চমৎকার। সিনেমা নিয়েও একটা মনে পড়লো, আমি কালকে আমার নানি এখানে ছিল, তো এমনিতে নানি বাসায় একা থাকে, আমি তো বাইরে থাকলে তো বোর টোর হইতে পারে, তো আমি কি করি, আমি থাকা অবস্থায় পিসিতে টুকটাক জিনিসপত্র ছেড়ে দিই। তো কালকে শ্যামল ছায়া মুভিটা মানে শ্যামল ছায়া। হ্যাঁ অন করে দিছিলাম, হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া। তো তো নানু বসেছিল, আমিও দেখতেছিলাম, নানু বসেছিল। তো আমি এর আগে মুভিটা দেখছি। তো আসলে মুভিটা দেখার পর আমার ফিল হয়েছে যে মানে আবার দেখছি, আমি যতবারই দেখি ততবারই অনেক চমৎকার চমৎকার মানে জিনিস আমার চোখে পড়ে। তো গতকাল যখন মুভিটা দেখতেছিলাম তখন একটা জিনিস আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ খুব সুন্দরভাবে আমাদের দেশের যে মানে কি বলবো, মানে এক ধর্মের সাথে আরেক ধর্মের যে মানে বন্ধনটা ছিল, সেইটা খুব সুন্দরভাবে উনি দেখাইছে। এবং আমি মনে করি যে এইটাই হচ্ছে আমাদের দেশের হচ্ছে সব থেকে, মানে এটা হচ্ছে একটা সত্য বিষয় যে আমরা অনেক শুনি যে দাঙ্গা ফ্যাসাদ অনেক কিছু হয়, যে অ্যাকচুয়াল কালচার, হ্যাঁ কালচারটা যে দেখাইছে যে আসলে না, আসলেই তো আমরা মানে ধরা হয় যে আসলে আমরা খুব বিদ্বেষ রাখি এক সংস্কৃতি বা এক ধারার মানুষের তার এক ধারার মানুষ, হয়তো বা ইদানিং হইতেছে সেটা, কিন্তু আমার মনে হয় না আগে অতটা হয়েছে। হ্যাঁ ইন্ডিভিজুয়াল কিছু ঘটনা সবসময় ইনসিডেন্ট থাকবে, থাকেই, থাকে তো এগুলো। খুব সুন্দরভাবে আসলে দেখাইছে যে ভালো লাগছে জিনিসটা আসলে আমার। হুমায়ুন আহমেদের মুভি বা হুমায়ুন আহমেদের গল্প, হুমায়ুন আহমেদের কাজগুলো আমার এই জন্যই ভালো লাগে যে ওনার এই গল্পের এই দিকগুলো খুবই স্ট্রং থাকতো। হুম টেকনিক্যাল দিক যেমনই হোক, কিন্তু হুম এগুলার কারণে উনি আমার মনে হয় অনেক আগে টেকনিক্যাল ছিল। দিকে ওনার কাজের টেকনিক্যাল দিকে কেউ ফোকাস করতো। করতো না, আমি ওইভাবে একটা করতো কথা না। বলবো যে আসলে সিনেমার টেকনিক্যাল দিকটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় যে সিনেমার টেকনিক্যাল ভিজুয়ালাইজেশনের চেয়ে তো গুরুত্বপূর্ণ যে আহ, গল্পটা, আর আমি মনে করি মিউজিকটা, এই দুইটি জিনিস আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ হচ্ছে যে শ্যামল ছায়া আমি দেখতেছিলাম কিছু সিন যেখানে দেখানো হচ্ছে কি মানে পানি স্রোত হচ্ছে, নৌকাটা চলতেছে, মানে খুবই লো কোয়ালিটি দেখাচ্ছিল। কারণ এক হচ্ছে যে এখন তো আমাদের এই জিনিসগুলো তো আমাদের সংরক্ষণ করে রাখে নাই যে হুম, হুম, কোয়ালিটি আপডেট করবে। তো হুম। কিন্তু মিউজিকটা বিশ্বাস অবশ্যই করতে হবে, কারণ আমি বলতেছি যেহেতু, তো আমার আসলে মানে ভিতরটা মানে খুব মানে বুকটা ফুলে উঠতেছিল, মানে যুদ্ধের কাহিনী মানে অতটা মানে কিছুই দেখায় নাই, কিন্তু জাস্ট একদল উদাস্ত মানুষ নৌকায় ওইটা কোথায় যাবে কি করবে কোনো কিছুই নাই। এই আমার মনে হয় যে Simple হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম কাজে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি যে দেখছো এই জিনিসটা কি কি দেখছো, মানে ওভাবে এক্সপ্লেন করা যাবে না। হুম ওভাবে এক্সপ্লেন আমার মনে হয় করা সম্ভব না। সম্ভব না। মানে এত এলিমেন্ট, এত অ্যাসপেক্ট, কিন্তু বলার সময় কিছুই না। হুম কিন্তু মজা ওইখানে। হুম হুম হ্যাঁ, এরকম জিনিসটা। আর পাগলাটে, খুবই পাগলাটে। হ্যাঁ, আমার ওনার লাইফটা আমাকে প্রচুর মানে কিউরিয়াস করে যে আসলে উনি আসলে লাইফটাকে খুব ভালোভাবে মানে যার থট এরকম, হুম সে হুম। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সে কিরকম ছিল, চিন্তা ভাবনা ছিল অন্য চিন্তা লেভেলের, তার আরেকটা একদম অনেক জিনিস উপরে ছিল। আমি জানি না শিওর, হয়তো বা উনি বা ওনার ভাই জাফর ইকবাল কে ফার্স্ট বাংলাদেশের সায়েন্স ফিকশন লিখছে আমি জানি না, হয়তো বা অন্য কেউ লিখছে, কিন্তু ফার্স্ট সায়েন্স ফিকশন উনি লিখছেন আমি শিওর না, কিন্তু ওনার ফার্স্ট সায়েন্স ফিকশনটা আমার অনেক ভালো লাগে এবং এখন পর্যন্ত আমি বলবো ওনার সমস্ত বইয়ের ভিতরে একটা আন্ডাররেটেড বই। যারা যারা ওনার সায়েন্স ফিকশন অডিয়েন্সের ভিতরে যদি কেউ পড়ে থাকেন, বইপ্রেমী হয়ে থাকেন, যারা যারা ওনার সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা এই সায়েন্স ফিকশনটা পড়ছেন, আমার সাথে এগ্রি করবেন কিনা জানি না, আমার কাছে এটা চমৎকার লাগছে। বিশেষ করে ওই সময় 80-র দশকে মেবি এটা লিখছে। ইনকারশন জিনিসটা বুঝতে পারছি আমি, মানে একটা ওয়ার্ল্ড আরেকটা ওয়ার্ল্ডের সাথে মানে কোলাইড করে, বা একটা ওয়ার্ল্ডের উপর আরেকটা ওয়ার্ল্ড হয়ে যায়, কি বলে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই ব্যাপারটা ওইখানের মেইন থিম ছিল, তো চমৎকার ছিল। তারপর ওনার ওমেগা পয়েন্ট, তারপর তারপর শূন্য 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 পড়া হয়েছিল হচ্ছে যে তোমার ফ্রেন্ড, তোমার বাড়ি আতিকের আহ, বলাতে চমৎকার চমৎকার ছিল। আমার বাড়ি বলে তুমি কি তোমার নিজের দায় মুক্তি না না, চেয়েছো? যেহেতু বাড়ির কথা উঠছে, বাড়িকে নিয়ে আমি চাই আহ নির্ভীক কিছু বলুক তার বাড়িকে নিয়ে। বাড়িকে নিয়ে কি বলবো, বাড়িকে নিয়ে একটা জিনিস বলবো যে
বাট এখন ফিনল্যান্ড কাঁপাইতেছে, খুব জলদি সে বাংলাদেশে আসবে, বাংলাদেশও কাঁপাবে, আশা করি বিশ্বের যেই প্রান্তে থাকুক সেই প্রান্তেই কাঁপাবে। কাপাকাপি শুভকামনা রইল। শুভকামনা রইল। হ্যাঁ, আচ্ছা, সজলকে চিনছো? আতিক বাড়ি বলতে কার কথা বোঝানো হয়েছে? ওর আর একটা নাম হচ্ছে শিহাব। তুমি কেবার চিনছো? আমার ফ্রেন্ড ছিল শিহাব। চিকন করে চিকন না, এইরকম ওর মতোই। আহ, এখন তো একটু বালকি হয়ে গেছে। অথবা ফেসে চিনবো but ফেসে ওকে দেখলেই নামে- চিনবা। হ্যাঁ, নাম এয়ার আছে। হ্যাঁ। খুবই চমৎকার একটা ছেলে। তো এখন ও জোকস অ্যাপার্ট খুবই ভালো একটা ছেলে, খুবই ভালো একটা ছেলে। আমাদের দুইজনের, বাইনা ভাইয়ের লাইফে কেমন ইম্প্যাক্টফুল, কিন্তু আমাদের দুইজনের লাইফে আমার মনে হয় যে খুবই ইম্প্যাক্টফুল একটা হুম। মানুষ। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত হুম। এই মানুষটা প্রেজেন্ট নাই আপাতত আমাদের সাথে, যে স্টিল নাও এখনো পর্যন্ত হুম। আমাদের দুইজনের লাইফে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারছে। আচ্ছা এবং মানুষটা একদম ব্লেসড। আমার মনে হয় যে একজন ব্লেসড মানুষের ডেফিনিশন যা হওয়া উচিত তার সবগুলো মানুষটার মধ্যে আছে। ফ্যামিলি থেকে শুরু করে যেরকম হুম। ফ্যামিলি পাইছে, যেরকম ফ্রেন্ড সার্কেল পাইছে, যেমন সাপোর্ট পাইছে সবার থেকে, এরকম আসলে খুব রেয়ার। আমি Rare। সবসময় এই কথাটা বলি, সবসময় হ্যাঁ, অবশ্যই। খুবই রেয়ার। এবং আসলে মন থেকে চাইলে যে একটা জিনিস পাওয়া যায় সেটারও একটা ভালো এক্সাম্পল। হুম। অবশ্যই মন থেকে পাওয়ার সাথে সাথে আশেপাশের সিচুয়েশনটাও থাকতে হয়, কিন্তু অবশ্যই। অবশ্যই ছিল। থাকার পরেও পারছে, থাকার পরে পারছে এটা অনেক, কারণ অনেকে থাকার পরেও পারে না। পারে না। যাদের আমাদের মতো নাই তাদের হিসাব আলাদা। তারা মন থেকে যতই চাক লাভ নাই। তো অবশ্যই আতিকের বিষয়টা বা শিহাবের বিষয়টা, ওর বিষয়টা আমরা অন্য কোনো এপিসোডে আরো বিস্তর আলোচনা করব, বা চেষ্টা করবো ওকে প্রেজেন্ট রাখার। প্রেজেন্ট রাখার চেষ্টা করব, যখন ও বাংলাদেশ কাবাতে আসবে। তখন উম, দেখা যাবে। লাস্ট টাইমে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে এই সোসাইটিতে আছি, তো এখানে বর্তমান সময়ে মানে বিদ্বেষ, হিংসা, এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে কি হইতেছে, অকারেন্স বেশি হইতেছে, ক্রাইম বেশি হইতেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেটা হয়তো আমরা জানি, আমি মেনশন করতে চাচ্ছি না, মেনশন না করলেও সবাই বুঝতে পারতেছে। তো এরকমই যে ঘটনাগুলো ঘটতেছে, তো আসলে ওই সময় যে ঘটনাটা করতেছে, যে আসলে মেইন কালপ্রিট, যে ক্রিমিনাল, বা সব ক্ষেত্রেই ধরো তুমি একটা মার্ডার করছো বা একজন একটা মার্ডার করছে, সেই সময় আসলে তার মনে কি চিন্তা চলতেছে, বা একটা রেপ করছে একজন, সেক্ষেত্রে কি চিন্তা করতেছিল, বা একটা ডাকাতি করছে, একটা ছিনতাই করছে, আসলে কি চিন্তা করে, আমার আসলে এই জিনিসটা জানার খুবই আগ্রহ। কারণ আমি একটা জিনিস মনে করি যে আসলে আমরা সবাই ভালো একটা টাইম পর্যন্ত। ডার্ক নাইটের যে ইয়েটা থাকে, কি বলে, আমি নাম মনে রাখতে পারি না, সমস্যা হলো যে মেয়র হয় হার্ভিডেন্ট, না ওর নাম হার্ভিডেন্ট, সে কিন্তু নিজের ভালো সত্তাকে ধরে রাখতে পারেনি নাকি, আই থিঙ্ক এরকম কিছু ছিল, পুরোপুরি খেয়াল নেই আমার, রাইট? তো সিচুয়েশন অনেক সময় একটা মানুষকে ওস্ট বানায় ফেলে। তো এখন কি আমি শুধু সিচুয়েশনটাকে দোষ দিব? কারণ ব্যাটম্যানের সিচুয়েশনও কিন্তু ছিল ওস্ট হওয়ার জন্য। ব্যাটম্যান আর জোকার এই দুটো হচ্ছে রিয়েল, আমি মনে করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা নর্মাল মানুষের ডেফিনেশন, যে তোমার সাথে সাথে কি ঘটবে, দেন তারপরও তুমি কি চুজ করবা সেইটার তোমার উপরে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি বলবা যে আসলে এই যে জিনিসপত্র ঘটতেছে, অকারেন্স ঘটতেছে, আজকে আমরা এখানে বসে কথা বলতেছি, হুনুস যে আমরাও কোথাও কোনো না কোনো সময় হয়তো কোনো অকারেন্স করে ফেলি, তো ওই সময়টা আসলে কিরকম হয়, মানে মানুষের কি থট প্রসেস মানে কিভাবে কাজ করে, কি মনে হয় নির্ভীক? আমি ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করিনি, ক্রিমিনাল সাইকোলজি সম্পর্কে খুব যে ভালো জানি বিষয়টা এরকমও না। তবে আমার কাছে মনে হয় যে একটা ন্যূনতম মোটিভ থাকে, ওই মোটিভটা মানুষের ড্রাইভ করে যে মানে সেটার লাস্ট কনসিকোয়েন্স কি হবে। হুম। হ্যাঁ, এটা যে কোনো ক্ষেত্রে, আসলে এটা শুধুমাত্র ক্রিমিনাল সাইকোলজির ক্ষেত্রে না, আমার কাছে মনে হয় হুম। যে কোনো মানুষের যে কোনো কাজে আমরা হয়তো একটা ভালো কাজ করতেছি, সেটার একটা মোটিভ থাকে, একটা পর্যায় থাকে, পরে সেই মোটিভটা ধরে আমরা যখন আগাইতে থাকি, দেন লাস্ট একটা ফাইনাল একটা এন্ড রেজাল্ট আসে, একটা কনসিকোয়েন্স পাওয়া যায়, একটা ফলাফল পাওয়া যায়। তবে ক্রাইমের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হইতেছে যে কোনো ক্রাইমই তো কাম্য না, তাই না? জি। কোনো ক্রাইমই তো কাম্য না। তবে কিছু আছে ক্ষমার অযোগ্য। হুম। আমরা তো অলওয়েজ একটা কথা বলি, শাওন আর আমি প্রায় বলি হুম। যে আমরা হয়তো সুযোগের অভাবে ভালো, হুম। তবে আমরা এটাও বলি হইতেছে মানে রিলেটিভলি যেই জিনিসগুলা
আমাদের হাতে কন্ট্রোলের মধ্যে হুম। আছে, বা সমাজে হয়তো বা সেটা খুব একটা বাজে ইম্প্যাক্টও ফেলবে। হুম। হয়তো এরকম একটা পর্যায়ে এসে আমরা এই কথাটা বলি যে হুম। সুযোগ অভাবে আমরা হয়তো বা ভালো, হুম। সুযোগ পাইতেছি না, দ্যাটস ভালো। কিন্তু এই ধরনের অপরাধ যেগুলা একটু আগে সাউন্ড মেনশন করলাম, মার্ডার বা রেপ তো অন্য অন্য জিনিস, হ্যাঁ, মার্ডার বা চুরি ডাকাতি যা হুম। কিছু হোক, ছিনতাই বা ন্যূনতম কাউরে কষ্ট দেওয়া, এই জিনিসগুলো না আসলে আমার মনে হয় ক্ষমার অযোগ্য। কিছু জিনিস আছে ক্ষমার অযোগ্য, আসলে সেই জিনিসটাতে না মানে এটা সে যে কারণেই হোক। হ্যাঁ, ডিপ এটা ডাউন ডাইভ করার কোনো হ্যাঁ। প্রয়োজনই নেই, কারণ তুমি এটা জানো ক্ষমার অযোগ্য হুম। অলরেডি। এখানে আমি 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 একদমই ব্রুটালিটির এগেনস্টে, বিচার বহির্ভূত যে কোনো জিনিসের এগেনস্ট। হুম। হ্যাঁ, আমি সবকিছুতে চাই যে বিচারের হ্যাঁ, আওতায় আসা। যেহেতু তুমি একটা But সোস- হ্যাঁ, হ্যাঁ, এই একটা অ্যাপ্লিকেবল জায়গা যেখানে আমার কাছে মনে হয় যে রেপ লাস্ট লাস্ট স্টেজ যেটা আর কি বলতেছি, রেপের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে ব্রুটালিটি ছাড়া আসলে কিছু করার নেই। হুম। এখানে আসলে ভদ্রতা দেখায়, দাম মানে একদম সুশীলতা দেখায় না, বিচারটা পাইলে আমার মনে হয় জাস্টিফাইড না, কারণ সে যে কাজটা করছে সেটা কি এখন একটা মানুষ তুমি 2 মিনিটের মধ্যে 2 মিনিট তো লাগে না ফাঁসি হুম। দিতে, 30 সেকেন্ডের মধ্যে ব্যথা ট্যাথা পায় সে মরে যায়। হুম। কিন্তু সে যে মানুষটারে মারছিল সে কি 2 মিনিটের মধ্যে মরে গেছে, 5 মিনিটের মধ্যে মরে গেছে? সে না। তো দুই কতিকা মরছে, বা কি পরিমাণে কষ্ট নিয়ে মরছে, কি পরিমাণে যন্ত্রণা নিয়ে মরছে। সো আমার কাছে মনে হয় যে তারা যদি ফাঁসিও দেওয়া হয়, ফাঁসিতে সর্বোচ্চ শাস্তি, এর উপর তো কোনো শাস্তি হয় না, না। তো সেটাকে আলটিমেটলি জাস্টিফাইড। তো আমার কাছে এই জন্য মনে হয় যে এখানে ক্রিমিনাল সাইকোলজি কিছু আছে অবশ্যই ক্ষমাযোগ্য, হুম। বা যেখানে তার হয়তো বা হুঁশ জ্ঞান ছিল না, হুম। বা সে এমন কিছু করছে যেটারে আসলে রিভার্স করা যায়, চাইলে তারে শুধরানোর সুযোগ দেয়া যায়, সেখানে ঠিক আছে, সেখানে তার বিচার হওয়া উচিত, বা কিছু একটা বিচারের আওতায় আনা উচিত। কিন্তু যেটা ক্ষমারই অযোগ্য, সেটা সেটা ক্ষমার নিয়ে যোগ্যই না, আর সেটা নিয়ে আমি কি ডিপ ডাইভ করবো, কি আমি মোটিভটা বোঝার চেষ্টা করব, এখানে তো আসলে ওই জিনিসটা আসবেই না আমার কাছে মনে হয়। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে হ্যাঁ, এটা তো হচ্ছে যে আমাদের মানে নেক্সট এই অকারেন্সটা হওয়ার পরের ঘটনাটা আমরা বললাম। অকারেন্সটা ঘটার আগে এটা প্রতিরোধ করার উপায়টা কি? আমি ভাবলাম এটা নিয়ে যে আসলে কয়েকটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, যেটা আমাদের মতো দেশে পসিবল না। হ্যাঁ, বিদেশে যেরকম হয় না হয়, বাট হয় কি মানে লাখে না, ধরেন ১০০তে একটা, সেটা এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। কিন্তু আমাদের দেশে অহরহ হইতেছে। আমি আমাদের দেশে আমি একটা দেখলাম, মনে হয় আমরা নাকি তৃতীয়তে আছি এই এই রেপ কাজে। রেপে- আচ্ছা, রেপে। ঠিক আছে। আমি এটা দেখা তো দেখো, শখ। তুমি জাস্ট বের হও। তুমি বের হইলে অ্যাটলিস্ট তোমার ঘরেরই কোনো একটা মেয়েকে নিয়ে, বোন বা মা বা ওয়াইফ, যার যেটা থাকে, বের হও। তুমি এখান থেকে কোথাও গেলা, 2-3টা ঘন্টার জার্নি, অন্তত 2 থেকে 3 জন এমন মানুষকে পাবা যারা খুব বাজেভাবে তাকাইতেছে। এটাও বাদ দিলাম, এটাও সমস্যা নাই, কিন্তু মৌখিক একটা আক্রমণ করতেছে, রাইট? মৌখিক একটা আক্রমণ করতেছে। তো এই যে এই ব্যাপারগুলো আসে কোথা থেকে? আমি মনে করি যে এই জিনিসগুলো থেকেই কিন্তু তোমার একটা একটা যে ক্রিমিনাল, তার একটা কনফিডেন্স বুস্ট হয়, আমি মনে করি। সেই জিনিসটাকে আসলে ক্রাইমই ভাবতেছে না, সেই একটা জিনিসটাকে আমি মনে করি ক্রাইমই ভাবতেছে না। আর যদি ভাবেও, সে জানে যে আমার এখানে তেমন সমস্যা নাই, আই ক্যান সার্ভাইভ, আই ক্যান এসকেপ। তো হয় কি যে যখন তুমি বুঝতেছো যে এটা তোমার জন্য ক্রাইমই না, বা যখন সেই লোকটা বুঝতে সেটা ক্রাইমই না, তখন আসলে তখনই সমস্যাটা হয় আরো মেজর, হুম, হুম। তাই না? তুমি একজন রাস্তায় একটা মেয়ে দেখলা, ধরো সে খুব সুন্দরভাবে সেজে আসছে, ইয়ে করছে, সবকিছু করছে, বাট তুমি তাতেই তার চরিত্রটা ডিফাইন করে ফেলছো Define যে করে ও ফেলেন যে হ্যাঁ, খারাপ। যে খারাপ পরের বিষয়, সে একটা মানে বা তাকে কিছু একটা আবেদনময়ী একজন, যাকে আমি তাকে কিছু অ্যাপ্রোচ একটা বলা করলেই যাবে, সে রাজি সেটা হবে, বলা মানে যাবে। আমি তাকে অ্যাপ্রোচ করলেই সে রাজি হবে, মানে এরকম একটা তুমি একটা তাকে মাইন্ডসেট রেডি করে ফেলছো, তাই না? তো জিনিসপত্রগুলো কিন্তু এরকমই হয়। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা খুবই সত্য, যে ছোটবেলা থেকে যদি বাবা মার আন্ডারে থাকে হুম। তাহলে কি হয়, ধরো বাবা মা খুব সাপোর্টিভ থাকে, হুম। ধরো ছেলে কিছু একটা করছে, আমরা যেরকম ছোটবেলা হুম। থেকে আমরা কিছু করি আর না করি, মাশাল্লাহ, মায়ের মায়ের কপালে আমাদেরই যুক্ত। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা মানে বড়সড় অপরাধ করতেছে, বাসায় গেলে হয়তো 2-1টা বকা দিতেছে, ওই পর্যন্তই শেষ। ওই পর্যন্তই শেষ। বা যদি বাবা মার আন্ডারে বড় না হয়, বা ছেলে যদি একদম ছোটবেলা থেকেই আছে না কিছু যে বাবা মা নাই,
বুক পিট কোনো উচ্ছৃঙ্খল বাসা একদম। বাড়ি উচ্ছৃঙ্খল একদম, তাহলে দেখা গেছে কোনো বড় ভাই পলিটিক্যাল কোনো মানুষজন তাদের শেল্টারে বড় হইতেছে, সো সে সেটা ক্রাইম করে আসতেছে, তার বড় ভাই বা তার যে তাকে শেল্টার দিতেছে সে বলতেছে যে ঠিক আছে যা করছস করছস, দেখা যাবে না, আমি দেখবো না ভাবে। হুম। কিন্তু এখান থেকে তো সে একটা সাহস সাপোর্ট হুম। পাইতেছে। সাপোর্ট পাইতেছে, তো এটা তার জন্য যথেষ্ট। হুম। হ্যাঁ, তো- ভবিষ্যতে খারাপ কিছু করার জন্য তো যথেষ্ট। যেটা বলতেছিলাম যে এক হচ্ছে পরিবার, যখন পরিবার থেকে একটা ইয়ে পাচ্ছ, তারপর হচ্ছে তুমি যখন একদম ওই মোমেন্টে আসো, যে মোমেন্টে বা সেই ক্রিমিনালটা সেই মোমেন্ট আছে যেই মোমেন্টে সে ওই কাজটা করতে পারে, তখন সে ওইখান থেকে কিভাবে ব্যাক করবে? ততক্ষণ পর্যন্ত সে ব্যাক করবে না যতক্ষণ পর্যন্ত সে জানবে যে এটার পরিণাম খুবই জঘন্য হবে, রাইট? তাছাড়া তাকে পরিণতিটা কখনোই তাকে বুঝতে হবে হ্যাঁ আগে। তা কখনোই ব্যাক করানো পসিবল না, পসিবল না। তো না। আই থিঙ্ক মনে করি এই জায়গাটায় যেটা তুমি বলছিলাম যে এই একটা জায়গায় ব্রুটালিটি দরকার, এই একটা জায়গায়। আর হচ্ছে যে আমাদের দেশের মাদক জিনিসটা খুবই সহজলভ্য হয়ে আসছে। এই জিনিসটা আমি মনে করি কখনোই ভালো কিছু না, আর এই জিনিসটাকে এখন নর্মালাইজও করা হইতেছে। আমি জানি না এই আলোচনাগুলো হ্যাঁ, আজকে আমার এটা- অডিয়েন্সদের সামনে এগুলো করা এটা উচিত কিনা, উচিত কিনা, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা আসলে- আসলে নরমালাইজ করা হইতেছে, কারণ এটা দেখা যায় মোটামুটি নিউজ ফিড স্ক্রল করলে। হুম, ইনফ্যাক্ট এই মাদক দ্রব্য নিয়ে মানুষজন কন্টেন্ট বানাইতেছে, হ্যাঁ, ফানি কন্টেন্ট বানাইতেছে। content, এখন meme যারা যারা করতেছে, কন্টেন্ট হ্যাঁ। করতেছে তারা হয়তো মাদক নিতেছে না, হুম। কিন্তু তাদের কাছে এই জিনিসটা একটা খুব ইজি একটা বিষয়। ইজি একটা বিষয় হয়ে গেছে, হ্যাঁ, নরমাল। যেমন আমি এখানে আরেকটা কথা বলবো যে মানে একটু আই থিঙ্ক জানি না আমি আমার কোন অডিয়েন্সদের জন্য এই কন্টেন্টটা হচ্ছে, আসলে আমাদের নিজেদের জন্যই। তো একটু যদি আমরা অ্যাডাল্ট কথাবার্তা বলে ফেলি তো প্লিজ যারা আপনারা শুনতে চাইবেন না তারা অ্যাটলিস্ট এখানেই পজ করে ফেলুন ভিডিওটা। তো তাও বলি যে আমি মনে করি, আমি জানি না আমি রাইট কি রং আমি জানি না, যে এই যে একটা সময় কিন্তু এমন একটা সময় না, একটা সময়ের পর মানে এই কিছু বছর আগে একটা জিনিস নর্মালাইজ করার চেষ্টা করতো। ইটস ওকে যে একটা টিনেজার ছেলে পর্ন দেখতেছে, ইটস ওকে, বাট ও পর্ন দেখে কি করতেছে, ও কি ধরনের পর্ন দেখতেছে আমি আর ভাঙায় বলবো না, আই থিঙ্ক আমরা বুঝতে পারতেছি জিনিসটা, ও কি ধরনের পর্ন দেখতেছে শুরুটা ওখান থেকেই হয়, শুরুটা ওখান থেকেই এক্স্যাক্টলি। হয়। সো আসলে অনেক জিনিসে আমাদের কাজ করতে হবে ইভেন, তো আসলে কচু কাটতে কাটতে কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, একটা প্রবাদ আছে না, হ্যাঁ, এরকম তো বিষয়। আসলে আমি বলতেছি না যে মানে এইসব প্রভাবকের জন্য একজন এরকম হয় তা বলতেছি না, বাট এগুলো প্রভাবক হিসেবে বীজ তো তার ভিতরে থাকেই, থাকে, কিন্তু হ্যাঁ। সেই প্রভাবক দিয়ে কি হয় সে আরো উৎসাহ পায়। উৎসাহটা পায় আই থিঙ্ক, যখন সে দেখতেছে ইটস ওকে, ইটস নর্মাল, ওই দেশে হইতেছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে লাইফে কখনো পর্ন দেখে নাই বা পর্নোগ্রাফি রিলেটেড কোনো কিছু কোনো সময় তারা টাচ করতে পারে নাই, এরকম আমার মনে হয় না কেউ বলতে পারবে। কিন্তু যদি ওরকম হতো তাহলে তো সবাই রেপিস্ট হইতো, যদি এই হুম, জিনিসটা হুম, সম্পূর্ণ প্রভাবক হইতো। হুম। কিন্তু তার মানে বোঝা যাইতেছে যে এটা সম্পূর্ণ প্রভাবক না। না, কিন্তু এবং- সমস্যাটা হচ্ছে আমি বলতেছি না যে এটা সম্পূর্ণ প্রভাব, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সমস্যা হলো যখন কিন্তু প্রভাবক তো, কিন্তু তুমি এটাকে প্রভাবক। নর্মালাইজ যখন করতে যাও তখন সমস্যাটা হয়, রাইট? আমি মনে করি ওইটা যখন তুমি নর্মালাইজ করতে যাও তখন একটা সমস্যাটা হয়। বা হয়তো এটা একটা কমপ্লিমেন্ট, বা ধরো তোমার কাছে 90 আছে, এটা আরো 10 অ্যাড করলো, হ্যাঁ, বানাই দিল হ্যাঁ, আমি 100, সেটাই বলতেছি। বা এই ছোট দিল ছোট 100, বিষয়, ছোট ছোট বিষয়। এক হচ্ছে যে এক এক হচ্ছে যে কি যেমন আমরা দেখি যে মানে খুব আপার লেভেলের ছেলেপেলে কি দেখি বাবা ছেলে একসাথে মদ খাইতেছে, যেটা আমাদের মতো লোয়ার লেভেলের ছেলেপেলেদের দেখি না, কল্পনার বাইরে। রাইট জিনিসটা? তো এই যে কিন্তু খায়, লোয়ার লেভেলের ছেলেপেলেও খায়, হুইচ ইজ নট গুড, আমরা আগেই বলে দিই, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। বাট এখানে কিন্তু নর্মালাইজড হইতেছে না, রাইট? এখানে কিন্তু নর্মালাইজড হইতেছে না, তাই ওর খাবার আগে দুইবার ভাবতে হবে, রাইট? আমি কি বুঝাইতে পারছি কথাটা? ঠিক। তো এই জিনিসগুলোতে আমাদের মানে করতে হবে, আমাদের জিনিসপত্র বুঝতে হবে। যেমন আমি যতই আমার আমার একটা সন্তান আছে, ছেলে বা মেয়ে, আমি যতই বলি ইটস ওকে, তোমার 5-6 জন বন্ধু থাকতে পারে, সেক্ষেত্রে তোমার মানে অপোজিট জেন্ডার ছেলে মেয়েও থাকতে পারে, ইটস ওকে বলার পর তুমি তাদের সাথে একটা ওপেন রিলেশনও যেতে পারো, ইটস ওকে, যায় তো, আমি না বললেও যাবে, রাইট? কিন্তু যখন আমি মনে করি আমি ভুল করেন, আমাকে ভুল প্রমাণ করেন, সমস্যা নাই, কিন্তু যখন জিনিসটা হবে কি যে আমি তো দেখতেছি না কজনের সাথে মিশতেছে, রাইট? বিষয়টা এই জায়গায়। আমি তো দেখতেছি না, আমি দেখতেছি যে 5 জন আসতেছে, 5 জনকে আমি চিনি, বাট আমি যখন জানবো যে সে 5 জন তো 5 জনই না, তার সার্কেল আরো হয়তো আছে, সেখানের ভিতরে যে একজন কালপ্রিট না সেটা আমি কিভাবে শিওরিট হব? তো এই জিনিসগুলো আসলে তো তোমার কাছে কি মনে হয় এটার একটা সলিউশন কি হতে পারে? কারণ তুমি তো আই গেস, আমি তোমার যতটুকু চিনি, তুমি হয়তো বা মানে
এতটাও স্ট্রিক্ট না যে তুমি একদমই সম্পূর্ণ এটাকে ডিসঅ্যালাউ করে দিবা, যেটা অ্যালাউডই না। তুমি অবশ্যই অ্যালাউ করবা, হুম। কিন্তু তোমার মানে এইটা রিলেটেড স্টেপটা কি হবে, যে তুমি তো পুরো সার্কেলকে মানে ফর্ম আপ করতে পারতেছো না, বা তাদের বিষয় একদম এন্টায়ার ডিটেল পাইতেছো না। তোমার সন্তানের ক্ষেত্রে যদি আমি ধরি, হুম। তো সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি কিভাবে ব্যাড কোম্পানিটা থেকে তোমার আমি সন্তানকে আমি দূরে রাখবা? আমি ওই যে প্রথমে বলছিলাম না যে একটা পরিবার, আমি আমি তাকে চেষ্টা করব যে যতটুকু কোনটা সাদা কোনটা কালো সেটা আমি তাকে বোঝানোর, রাইট? আমি তাকে যখন আমি তাকে এটা বোঝাতে সক্ষম হব, আমি তাকে যতটাই ওপেন করি বা যতটাই ইয়ে করি, সে বুঝবে তার কথায় থামতে হবে। সবসময় কানেক্ট থাকতে হবে তার সাথে। হ্যাঁ, যেমন যেমন আমি অবশ্যই মানে আমি অবশ্যই ভাই, প্লিজ আমাকে কেউ ইয়া ভাইবেন না, কি বলে ওইটাকে, যে মানে মানে কি বলে ওইটাকে, মানে খুবই অন্যদের দবায় রাখি এরকম কিছু না। আমরা খুবই অ্যামেচার মানুষ, হ্যাঁ, আমরা হ্যাঁ, খুবই সবাই। অ্যামেচার তো কথাবার্তা আমি বলতেছি, আমাদের কথা কথাবার্তা যেমন ভুল তুমি থাকে। আমাকে ডিরেক্ট বলো যদি আমার ভুল কোনো থাকে। মেয়ে, আমি বলতাম হ্যাঁ। আমি ওকে কখনোই কোনো কিছুতে আটকাবো না, কিন্তু আমি ওকে ওই শিক্ষাটা দিব যে ওর কোথায় যেতে হবে এবং কোথায় না যেতে হবে। Exactly. আমি থামতে হবে সেটার কথা কোথায়, বলতেছি। মানে থামার জায়গাটা ওকে বুঝিয়ে হ্যাঁ, দিতে হতো। যেমন আমি ওকে Actually কখনো fair আটকাবো না point, যে আসলে। তোমার হ্যাঁ। তুমি তোমার ফ্রেন্ড, অবশ্যই আমরা ফ্রেন্ড সার্কেলে চলতেছি জানি না, কিন্তু আমরা কিন্তু জানি, অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে আমরা কিন্তু বুঝতে পারছি এই পর্যন্ত আমরা এখানে যে কোনো জিনিস আমাদের কোথায় থামতে হবে। থামতে হবে, হ্যাঁ। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক অনেক জায়গায় গেছি, তুমি তো বুঝতে পারছো নির্ভীক, আমরা একদম, অনেক একদম, অনেক একদম। জায়গায় গেছি, বাট আমার ওখানে যাওয়ার পর আমরা সেখান থেকে চলে আসছি সাথে সাথে, ব্যাক করছি, কারণ আমরা বা আমরা এটাও বুঝতে পারছি কতটুকু থাকা লাগবে, কতটুকু হ্যাঁ, সময় থাকা লাগবে, exactly. এবং কখন রওনা দিতে হবে বাসার দিকে। হ্যাঁ, আমি সেই জ্ঞানটা দিতে চাই তাকে, যে দ্যাটস এনাফ। কারণ আমি আমার আমি তাকে ভালো বললাম, কিন্তু আশেপাশের মানুষ তো ভালো না, তাই না? ওইটাই। আমি কথার কথা তাকে অবশ্যই আমি তাকে হ্যাং আউট ট্যাং আউট সব কিছু করার পারমিশন থাকবে। ইফ মানে আমি এক্সাম্পল দিতেছি, মানে এটা তো তুমি একটা এক্সাম্পল হিসেবে বললা। কিন্তু আমি পাশাপাশি সেই জ্ঞানটা আমার সন্তানের থাকুক, যে জ্ঞানটায় তাকে যখন কোনো ফ্রেন্ডরা বলবে চল একসাথে কক্সে যাই বা একসাথে বাইরে কোথাও যাই ঘুরে আসি, তখন সে এটা বিচার করবে যে আসলে কতটুকু আমার জন্য সেফ অ্যান্ড সিকিউর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জ্ঞানটা যেন সে পরিস্থিতি পেয়ে যায়, that's অনুযায়ী enough আমার সে জন্য। যেন বুঝতে পারে পরিস্থিতি অনুযায়ী যে কি করতে হবে। হ্যাঁ, আমার কোথায় কাছে মনে থামতে হয় কি হবে। এইটা ওই প্রবলেম গুলারে হুম। সম্পূর্ণরূপে হয়তো বা উৎপাটন করতে পারবে না, হুম, সম্পূর্ণরূপে এলিমিনেট করতে হুম। পারবে না, তবে অনেকটা কন্ট্রোলে চলে আসবে, হুম, অনেকটা। হুম। কারণ আসলে অ্যাক্সিডেন্ট তো বইলা কয়ে হয় না, হয়তো হুম। বা এই জিনিসটা যদি হয় 100 বারের মধ্যে একবার হয়তো বা এই প্রবলেমটা আর হতে পারে, সব- প্রবলেম হইতে পারে, হুম, কিন্তু বাকি টাইম অ্যাটলিস্ট সেফ তো হুম। থাকতেছে, 99 বার তো সে সেফ থাকতেছে, হুম। এটাই না? আর এটা সবাইকে বলতে না। কিন্তু ধরে ধরে এরকম করাও তো সম্ভব না সম্ভব না। বাংলাদেশের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আপনি আরো 4-5 জন করলাম বা হুম। করলাম, তো অনেকেই দিন শেষে করলো। এইগুলো হচ্ছে কি, কিন্তু কেউ তো যেমন রয়ে যায়, হয়। অনেক অংশটাই, বেশিরভাগ অংশটাই রয়ে যায়। হ্যাঁ, তো বিশেষ দিন করে। শেষে নির্ভীক যেটা বললো যে 80% তার ভিতরে আছে, 10% হচ্ছে এগুলো। তো সেম এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমার এলিমেন্টারি ব্যাপার স্যাপার, মানে মানে অপশনাল ব্যাপার এই স্যাপার। জিনিসটা এরকম যে তোমার কন্ট্রোলে আছে, এটা হ্যাঁ। তোমার এন্ড থেকে হ্যাঁ, তুমি হ্যাঁ, করতে এটা পারো, এক্স্যাক্টলি। এটা তোমার এন্ড থেকে তুমি করতে পারো, মানে আমি যতটুকু পারি আমার আমার চেষ্টা জন্য না। হ্যাঁ, এটা তো অবশ্যই রাষ্ট্রকে দেখতে হবে, অবশ্যই অবশ্যই রাষ্ট্রকে দেখতে হবে। সবকিছু মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান, যে হুম। প্রতিষ্ঠানগুলোর সাথে সে কানেক্টেড, ছোটবেলা থেকে কানেক্টেড হতেছে, হুম। বাকি দায়িত্ব তাদের। অবশ্যই রাষ্ট্র হতে পারে, এই সোসাইটি হতে পারে। 1,47,000 বর্গ কিলোমিটারের ভিতরে একটা মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় থাকুক না কেন, তার নিরাপত্তা দেওয়াটা সরকারের দায়িত্ব, রাইট? হ্যাঁ, দায়িত্ব। কিন্তু এখানে একটু কথা আছে, অবশ্যই কিছু জায়গায় ব্যানার থাকবে যে এখানটা সেফ না, রাইট? যেমন অবশ্যই নিরাপত্তা দেওয়াটা অবশ্যই সরকার দেয়, যেটা হচ্ছে না এখন পর্যন্ত, বাংলাদেশে হয় নাই। তো কিন্তু তবুও তো আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, সরকারের দায়িত্ব ঠিক আছে, কিন্তু আমি সুন্দরবনে এখন যা ঘুরতে পারবো না, আমি ওইটার কথা বলতেছি। এইটা হচ্ছে আমার হাতে। হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, এটা জিনিসটা আচ্ছা। যে অবশ্যই আমি চাই আমার মেয়ে যেথায় ইচ্ছা হ্যাং আউট করুক, তার সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হ্যাঁ, কি যতটুকু সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে সম্ভব। রাষ্ট্রের, যাতে সে সেফ অ্যান্ড সিকিউর থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা হবার বাই চান্স যদি হয়ে যায়, তখন আমি কি করব? সেটার জন্যই যে আমার হাতে যেটা আছে, আমি আমার মেয়েকে বলবো যে তুমি তোমার কোথাও যেতে মানা নাই, তুমি স্বাধীন, তুমি কিন্তু তুমি আমি কখনোই কারো লাইফ ইন্টারাপ্ট করতে চাই না, বাট আমি তাকে সেই জ্ঞানটা দিতে চাই যাতে সে সার্ভাইভ করতে পারে। এটা কিন্তু আসলে নিজের জন্যও না, মানে আমি না, টেনশন না, করতেছি হ্যাঁ, বাসায় বসে, হ্যাঁ, এটা এর জন্য এর জন্য না। এর জন্য না, এটা হয়তো বা একটা কারণ হইতে পারে, তবে মূল কারণ কারণ তাকে শিক্ষা দেওয়া, হ্যাঁ, তাকে হ্যাঁ, শিক্ষা দেওয়া, এটাই। তো দর্শক, আজকে আমরা প্রথমে নর্মাল আলাপ থেকে শুরু করে একদম মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক থেকে শুরু করে নর্মাল এখন বাংলাদেশে যেসব সিচুয়েশন গুলো চলতেছে সেগুলো নিয়ে কথা বললাম। যদিও আমরা এইসব বাংলাদেশের সিচুয়েশন নিয়ে বা
পলিটিক্যাল বা অন্যান্য অনেক বিষয় আমরা trend- একাধারে কবি, সাহিত্যিক, মুভি ক্রিটিক, পলিটিশিয়ান, না না রাজনীতিবিদ। পলিটিশিয়ান আমরা ও, প্লিজ politician, পলিটিশিয়ান না, okay, politician। এই জিনিসটা আমরা হেট করি, আমরা খুবই অ্যাপলিটিক্যাল পারসন। সো এটা জাস্ট আজকে যে ঘটনা বলছি সেটা হচ্ছে জাস্ট আমাদের আসলে ভিতরটা টাচ ও, করছে দেখে, সায়েন্টিস্ট, তারপরে দার্শনিক। তো ভিতরটা টাচ করছে দেখে আমরা এই জিনিসটা আর কি কথাগুলো বললাম। আচ্ছা, আমরা এটাও বলে দিতে চাই যে আমরা খুবই মর্মাহত। হুম, গতকাল আসলে যে ঘটনাটা ঘটছে সেটা আসলে আমরা মেনশনও করিনি একবারও। আর হুম। আমরা আসলে আমাদের মেনশন করার মতো আসলে সেই স্পিচটাও মনে হয় না এখানে কারো আছে। এক্স্যাক্টলি। সো আমরা শুধু চাইতেই পারি যে এটার কখনো যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, হুম, শুধু এতটুকু এটাই। আমাদের চাওয়া। এটাই। আর আমি মনে করি যারা অডিয়েন্স আছেন তারা নিজেদের ভিতরটা একটু দেখুন, আমরা নিজেরা কতটা স্বচ্ছ। তো অডিয়েন্স আজকে এইটুকুই ছিল আমাদের আলোচনা। এইটুকু বলতেছি কারণ আমাদের আরো অনেকক্ষণ কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আপনারা বোর হবেন সেজন্য আসলে আমরা খুব বেশি কথা বলি না, কিন্তু আস্তে আস্তে আমরা কথা বলবো, কারণ আসলে আমাদের নিজেদের তেমন কোনো অ্যাসেট নাই। আচ্ছা, আমরা মনে হয় অডিয়েন্সের থেকেও জানতে চাইতে পারি যে আসলে কি ধরনের ডিসকাশন তারা আমাদের থেকে পছন্দ করবে। হ্যাঁ, অবশ্যই অডিয়েন্স যারা আছেন তারা কি ধরনের ডিসকাশন আমাদের কাছ থেকে পছন্দ করবেন, কি ধরনের ডিসকাশন আশা করবেন, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানায় দিবেন বা আমাদের মেইল করতে পারেন। আমাদের ইমেল দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আর আর কেমন লাগলো আজকের পর্বটি আমাদের জানিয়ে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে, আর বন্ধুদের সাথেও যদি ইচ্ছে হয় আর কি শেয়ার করার। কখন আমরা লাইভও করতে পারি, হ্যাঁ, অবশ্যই আমরা লাইভ করব, সেটার ইচ্ছা আছে। তো সেটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। দলে দলে আপনারা যোগ দিবেন। হ্যাঁ, আশা অবশ্যই। করি আমি চাচ্ছি যে আমাদের অডিয়েন্স যদি কেউ থেকে থাকে তাদের ভিতর থেকে আমাদের অনেক আসবে, এবং আমরা শুধু আমাদের গল্প না, অন্য যে কোনো মানুষের গল্প আমরা শুনতে আগ্রহী এবং শোনাতে আগ্রহী। তো অবশ্যই আমাদের এই গ্রাউন্ডে, এইখানে, এই স্টেজে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তো এই ছিল আজকের পর্যন্ত আমাদের, এই হচ্ছে আমাদের আজকের পডকাস্ট কে কথা কয় পর্বের দ্বিতীয় পর্ব। কে দ্বিতীয় কথা কয় পর্ব। আমাদের প্লেলিস্টের দ্বিতীয় পর্ব। আমরা অতটা ভালো স্ক্রিপ্টেড বা গুছিয়ে কথা বলতে পারি না। তো এই ছিল, টাটা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।